শহরের ঠিক মাঝে নির্জন এক বাসায় থাকে মধ্যবয়স্ক এক দম্পতি। স্বামী নামকরা ডক্টর হলেও তার স্ত্রী ঋতুর আছে ভয়ঙ্কর এক রোগ, যেই রোগের কারণে ঋতু কিছুই মনে রাখতে পারে না। কিন্তু টুইস্ট আসে তখনই যখন একদিন ঋতু টিভিতে এক মেয়ের ছবি দেখে বলে মেয়েটাকে তার চেনা চেনা লাগছে, কিন্তু ঠিকভাবে মনে করতে পারে না কে এই মেয়ে আর তার সাথে ঋতুরই বা কি সম্পর্ক। মজার ব্যাপার হচ্ছে ঠিক সেই দিনই পুলিশ ঋতুর বাসায় এসে জানায় মেয়েটা মিসিং, আর শেষবার ঋতুর সাথে মেয়েটাকে দেখা গিয়েছিল। তবে ঋতু কোনোভাবেই মনে করতে পারে না এই নিখোঁজ মেয়ের সাথে তার কি সম্পর্ক, আর সে কেনই বা ওই মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল। এই রহস্য সমাধান করতে গিয়ে ঋতু এমন এক বেড়াজালে ফেসে যায় যার থেকে বের হতে হলে তাকে নিজের জীবনটাই খোয়াতে হবে। যেই ঋতু দিন দিন তার নিজেকে আর বাকি সব ভুলতে বসেছে, সে কি আদেও মনে করতে পারবে যে মেয়েটা নিখোঁজ হওয়ার দিন কি এমন হয়েছিল? এমনই সাসপেন্স, মিস্ট্রি, টুইস্ট আর সাইকোলজিক্যাল থ্রিলারে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি বোগেনভিলিয়া, যার অর্থ বাগান বিলাস। গভীর রাত, নির্জন এক রাস্তায় একটা লোক গাড়ি চালাচ্ছে। পাশেই তার কাঁধে মাথা রেখে একটা মেয়ে বেঘরে ঘুমাচ্ছে। লোকটা এক ঝলক মেয়েটার দিকে তাকাতেই গাড়ির সামনে হুট করেই একটা ট্রাক চলে আসে। মুহূর্তের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায়, সাথে সাথে গাড়িটা ডিগবাজি খেয়ে দূরে গিয়ে পড়ে। গল্প চলে আসে সেই অ্যাক্সিডেন্টের দীর্ঘ 8 বছর পর। ঋতু তাড়াহুড়া করে তার দুই ছেলে মেয়ে রিয়ান আর এমাকে স্কুল বাসের কাছে পৌঁছে দিতে যাচ্ছে। ঋতু রিয়ানকে বলে, আজ তুমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছ, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে তোমাকে অনেক পস্তাতে হবে। রিয়ান বলে, আমি তো শুধুমাত্র 5 মিনিট লেট করেছি, কিন্তু আমাদের দেরি হয়েছে এমার কারণে। ছোট ভাইয়ের কথা শুনে এমা বেশ রেগে বলে, আমি কিন্তু এসব একদম মেনে নিব না। ঋতু এমাকে বুঝিয়ে বলে, তাড়াতাড়ি চলো, না হলে বাস মিস হয়ে যাবে, আর বাস মিস হলে বাবা অনেক রাগ করবে। এমা বলে, আমি আজ বাবাকে গুড মর্নিং বলতে ভুলে গেছি। ঋতু বলে, কোনো ব্যাপার না, রাতে বলে দিও। বলেই ছেলে আমাকে কোন রকমে বুঝিয়ে গেটের বাইরে দিয়ে আসে। এমা আর রিয়ান মাকে বাই বলে স্কুল বাসে উঠে পড়ে। গেটের সাথেই একটা বড় বাগান বিলাসের গাছ তার শাখা প্রশাখা চারিদিকে ছড়িয়ে রেখেছে। হঠাৎ ঋতু দরজার কাছে দাঁড়িয়ে আনমনে কি যেন ভাবতে শুরু করে। দুধওয়ালা এসে সাইকেলের বেল বাজালেই তার ধ্যান ভাঙে। সে আনমনে সেই ফুলে পা দিয়েই বাড়ির দিকে এগিয়ে যায়। হঠাৎ তার কানে এমার বলা কথাগুলো বাজতে থাকে। সে দ্রুত কাজের মেয়ে রিমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, বাচ্চারা কি স্কুলের জন্য বেরিয়ে গেছে? রিমা বলে, হ্যাঁ, ওরা তো চলে গেছে। ঋতু এক মুহূর্ত দেরি না করে দ্রুত বাড়ির ভিতরে এসে চেক করে দেখে আসলেই বাচ্চাদের ঘর ফাঁকা। ঋতু অবাক হয়ে রিমাকে জিজ্ঞেস করে, ওদেরকে বাস পর্যন্ত এগিয়ে দিল কে? রিমা বলে, মাত্র 10 মিনিট আগেই আপনি ওদেরকে স্কুল বাসের কাছে দিয়ে আসলেন, আমি এখন নাস্তা বানাতে যাই। বলেই রিমা সেখান থেকে চলে যায়। ঋতু যেন কিছুই বুঝে উঠতে পারছে না, এমন ভাবে দাঁড়িয়ে থাকে। ঋতু আনমনে হাঁটতে হাঁটতে তার স্টাডি রুমে চলে আসে। টেবিলের উপরে থাকা একটা পুরনো ডায়েরি খুলতেই দেখে প্রথম পাতায় তার নাম লেখা, এর পরের পাতায় তার স্বামী ডক্টর রয়েসের নাম আর তার 2 ছেলেমেয়ের নাম আছে। নিচেই লেখা, ঋতুর এই ভুলে যাওয়া রোগটা সেদিন থেকেই হয়েছে যেদিন তার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। মানে গল্পের প্রথমেই দেখানো গাড়িতে বসে থাকা 2 জন আর কেউ নয়, বরং রয়েস আর ঋতু ছিল। সারাদিন ঋতু আনমনে স্টাডি রুমে বসে থাকে, কখনো ফোন ঘাটে তো কখনো রকিং চেয়ারের উপর বসে। এরপর কি নিয়ে ছবি আঁকাবে তা চিন্তা করতে থাকে। অনেক ভাবনা চিন্তার পরে ঋতু রং তুলি দিয়ে আঁকতে বসে। তারপরও কোনো কিছুতে যেন তার মন বসে না। আঁকতে আঁকতে সে একটা লাল বাগান বিলাস ফুলের গাছ আঁকায়। এটাই যে সে প্রথমবার আঁকিয়েছে তা না, ঋতু সবসময় এই বাগান বিলাসের লাল ফুলের ছবি আঁকায়। এমা আর রিয়ন বাসায় ফিরে আসলে ঋতু তাদেরকে খাইয়ে নিজেও খেতে বসে, কিন্তু খাবার তার একটুও ভালো লাগে না। কোনো এক অজানা ভাবনায় সে সারা দিন মগ্ন থাকে। রয়েস গাড়ি নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। গাড়ি চালাতে চালাতে রয়েস ভাবে, প্রতিদিন আমি হাসপাতালে যাওয়ার জন্য বের হলে ঋতু গেটে দাঁড়িয়ে আমাকে দেখে। বাসায় ফেরার পর যদি ও আমাকে না চিনতে পারে তাহলে বুঝবো ঋতু তার স্মৃতিশক্তি একেবারেই হারিয়ে ফেলেছে। এরপর ঋতু স্বাভাবিক হতে আরো বেশ কিছুদিন সময় লাগে। রয়েস তার হাসপাতালে আসা নতুন এক ডক্টর অবিনাশের সাথে কথাগুলো শেয়ার করলে অবিনাশ বলে সব ঠিক হয়ে যাবে। রয়েস দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি নিজেকে সামনে নিচ্ছিলাম, ঠিক তখনই গাড়ি অ্যাক্সিডেন্টে ঋতুর এই অবস্থা হয়। অবিনাশ বলে, চিন্তা করো না, আশা করি সব ঠিক হয়ে যাবে। তুমি এখানে কতদিন ধরে আছো? রয়েস বলে, 3 থেকে 4 বছর। রয়েস অবিনাশকে জিজ্ঞেস করে, এই হাসপাতালে তোমার প্রথম পোস্টিং তাই না? অবিনাশ বলে, না, আমি এর আগে সেন্ট মেরি হাসপাতালে ছিলাম। ওই জায়গার তুলনায় এই হাসপাতালটা অনেক
বোরিং, তুমি যদি চাও আমরা রবিবারে ক্লাবে যেতে পারি। রয়েস বলে আসলে আমি রবিবার ফার্ম হাউসে যাবো, সেখানে তাজা ফর্মুলার সবজি ফুল আছে, সেগুলো তুলতে হবে। অবিনাশ জিজ্ঞেস করে তুমি আর ঋতু তাহলে সকালে বেরিয়ে যাবে? রয়েস বলে না, আমি একাই যাব। আসলে ঋতু এসব পছন্দ করে না, আর ওকে দেখার জন্য বাড়িতে কাজের লোক আছে। আমি আমার ছুটির দিনে ঋতুকে নিয়ে রিসোর্টে যেতে চাই। রয়েস ডিউটিতে আসে দেখে একটা নার্স বাচ্চাকে ইঞ্জেকশন দিতে গেলে বাচ্চাটা বেশ কান্নাকাটি করতে থাকে। রয়েস ড্রয়ার থেকে একটা ললিপপ বের করে বাচ্চাটার দিকে এগিয়ে জিজ্ঞেস করে কাঁদছো কেন? নার্স বলে ইঞ্জেকশন নিতে চাচ্ছে না। রয়েস হেসে বলে ইঞ্জেকশন নিতে না চাইলে নেওয়ার দরকার নেই। বলেই ইঞ্জেকশন সরিয়ে মেয়েটার হাতে ললিপপ দিতেই সে খুশি হয়ে যায়। রয়েস বাচ্চাটার নাম জিজ্ঞেস করলে সে জানায় তার নাম আলার্নিতা। এরপর রয়েস কথার ছলে খেলনা দিয়ে খেলতে খেলতে মেয়েটাকে ইঞ্জেকশন দিয়ে দেয়। এরপর সে তার কেবিনে এসে রিপোর্ট দেখতে থাকে। বোঝাই যাচ্ছে রয়েস যেমন একজন আদর্শ স্বামী, তেমনি একজন খুব ভালো ডাক্তার। নার্স আসলে তাকে জিজ্ঞেস করে আজ কি পেশেন্টের চাপ আছে? নার্স জানায় আজ মাত্র 5 থেকে 6টা পেশেন্ট আছে। রয়েস ঘড়ি দেখে বলে তাহলে তো আমি 2টার মধ্যেই বাড়ি যেতে পারবো। নার্স বলে ম্যাডাম কেমন আছে? রয়েস বলে ঠিক আছে, কিন্তু আমি ওর আশেপাশে থাকলে ও বেশি খুশি থাকে, কিন্তু আমাকে তো চাকরিটাও করতে হবে। নার্স কি উত্তর দিবে ভেবে না পেয়ে বলে পেশেন্টকে ডাকবো? রয়েস হ্যাঁ বললে নার্স পেশেন্টদেরকে ডাকতে চলে যায়। নার্স যেতেই রয়েসের সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। ডক্টর যখন রয়েসকে ঋতুর স্মৃতি হারিয়ে যাওয়ার ব্যাপারে জানায়, তখন রয়েস বলে ওর তো আগে থেকে এমন কোনো সমস্যা ছিল না, তাহলে হুট করে এমন কি হয়ে গেল? ডক্টর জানায় ঋতুর অ্যামনেশিয়া মানে ভুলে যাওয়ার লক্ষণ আগে থেকেই ছিল, তাই এখন ঋতুর অনেক যত্নের প্রয়োজন। গল্প চলে আসে বর্তমানে। রিমা ঋতুর ছবিগুলো নিউজ পেপার দিয়ে মুড়িয়ে রাখছে যেন সেগুলো নষ্ট না হয়ে যায়। এরপর ঋতুর কাছে এসে দেখে ঋতু একই রকম ভাবে বসে আছে। রিমা জিজ্ঞেস করে তুমি এখনো তৈরি হওনি? আমাদের তো এখনই বের হতে হবে, তুমি দেখে লিপস্টিকটাও দাওনি। বলে ঋতুকে লিপস্টিক লাগিয়ে বলে তুমি সত্যি অনেক ভাগ্যবতী, স্যার তোমার অনেক খেয়াল রাখে। তুমি কেন যে চুল বড় করো না? স্যার প্রতিবার কেটে দেয়, এবার চুল বড় করে পার্লার থেকে কাটিয়ে এনো, তোমাকে অনেক সুন্দর লাগবে। বিজু চলে এসেছে, চলো আমরাও যাই। বলেই রিমা আর ঋতু বাইরে আসতে দেখে বিজু গায়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ধূমপান করছে। রিমা রাগ করে বলে নিজেকে মারতে চাও নাকি? বিজু উল্টা রাগ দেখিয়ে বলে তোমার সাথে থাকার থেকে মরে যাওয়া ভালো। বলেই সে ঋতুর জন্য গায়ের দরজা খুলে দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা আর্ট এক্সিবিশনে পৌঁছে যায়। রিমা আর ঋতু আর্ট এক্সিবিশনের ভেতরে আসে। ঋতুকে দেখতে অর্গানাইজার বলে আমি আপনাকেই কল করতাম, রিসোর্ট থেকে কাল আমার কাছে কল এসেছিল। রিমা ঋতুর আঁকা ছবিটা এগিয়ে দিলে অর্গানাইজার তার বদলে রিমার হাতে 3000 টাকা দেয়। রিমা অবাক হয়ে বলে মাত্র 3000? অর্গানাইজার মনে মনে রেগে গেলেও বেশ শান্ত গলায় ঋতুকে বলে আসলে ব্যবসা এখন খারাপ চলছে। রিমা বলে আর সে রিসোর্টের কি হলো? ঋতু রিমাকে থামিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। রিমা অনেক আফসোস করে ঋতুকে বলে তোমার পেইন্টিং এর অনেক ডিমান্ড, তাও এই লোক প্রতিবারের মতোই মাত্র 3000 টাকা দিয়েছে। তুমি মানবে না জানি, কিন্তু ওকে দেখেই আমার চোর মনে হয়। ঋতু বেশ গম্ভীর গলায় বলে আমি শুধু এটাই ভাবছি যে কে আমার পেইন্টিং এর পেছনে এত টাকা খরচ করছে। কিছুক্ষণ আগে ঋতু দিয়ে যাওয়া পেইন্টিংটা বিক্রি হয়ে গেছে, তাই পেইন্টিংটা এখন গাড়িতে করে একটা ফার্ম হাউসে আসে। এটা হলো রয়েসের ফার্ম হাউস, আর সে গাড়ি থেকে পেইন্টিং হাতে বেরিয়ে আসে। আসলে ঋতুর আঁকা সব পেইন্টিং গুলো রয়েস কিনে নেয়, যেন ঋতু ভাবে তার পেইন্টিং অনেকেই পছন্দ করেছে। এরপর রয়েস তার ফার্ম হাউসের ওয়ার্কারদের খোঁজ খবর নিয়ে ভেতরে আসে। দেওয়ালে ভর্তি বাগান বিলাস পেইন্টিং গুলোর মধ্যে আজ নতুন করে আরেকটা যোগ হয়। রয়েস মিউজিক চালিয়ে দিয়ে আরাম করে ড্রিঙ্কস করতে বসে। তখনই তার কাজের লোক থাম্বি কিছু পাকোড়া নিয়ে আসে। থাম্বিকেও কিছু ড্রিঙ্কস দিলে সে খুশি মনে চলে যায়। এরপর রয়েস আবারও আয়েশ করে বই পড়তে বসে। এদিকে থাম্বি আর তার স্ত্রী মারি মিলে পিকআপের পেছনে সব তাজা ফলমূল আর শাক সবজি উঠিয়ে দেয়। রয়েস সব কাজ শেষ করে তার ট্রাক নিয়ে বেরিয়ে পড়ে। মারি আর থাম্বিকে বাসায় পৌঁছে দিয়ে রয়েস তার বাসায় চলে আসে। ঋতুর আঁকা পেইন্টিং এর উপরে লাল রং পড়ে যাওয়ায় পুরো পেইন্টিংটা নষ্ট হয়ে গেছে। এই জন্য ঋতু রিমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। খবরটা শুনে রয়েস হন্তদন্ত করে বাসায় ঢোকে। রয়েস ঋতুর কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। ঋতু বলে আমি যতই চেষ্টা করি না কেন সেই বাগান বিলাসটা আঁকাতে পারি না, আমাকে দিয়ে আর ছবি আঁকানো হবে না। রয়েস ঋতুকে সান্ত্বনা দিতে দিতে সেখান থেকে উঠিয়ে তার ঘরে চলে আসে। এরপর তাকে গোসল করিয়ে দেয়, কারণ তার সারা শরীরে লাল রং লেগে আছে। ঋতুকে ওষুধ খাইয়ে দিলে সে আরাম করে বিছানায় শুয়ে পড়ে। রয়েস ঋতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে এখন ঘুমিয়ে পড়ো। ধীরে ধীরে ঋতু ঘুমিয়ে পড়লে রয়েস স্টাডি রুমে এসে ঋতুর মোবাইলটা হাতে নেয়। রিমা তখন ঘরে ছড়িয়ে থাকা লাল রংগুলো পরিষ্কার করছে। রয়েস ঋতুর মোবাইলে থাকা সবগুলো বাগান বিলাসের পেইন্টিং এর ছবি ডিলিট করে দেয়। ঋতুর ফোনের ব্যাক কভারে এমা আর রিয়নের নাম লেখা। রাতে রয়েস বই পড়ছে। ঋতু এসে বলে বাচ্চারা এখনো ঘুমায়নি, আমি বুঝতে পারছি না ওরা বড় হয়ে কি হবে। রয়েস বলে ওরা তো ভেবেই নিয়েছে ওরা বড় হয়ে কি হবে। ঋতু বলে যাই হোক না কেন ওরা বাবার মতো ডক্টর হবে না। বলেই তারা দুষ্টু মিষ্টি খুনসুটি করে ঘুমিয়ে পড়ে। রাতে ঋতু হঠাৎ ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে পড়ে। রয়েস আধো আধো চোখে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? ঋতু বলে আমার তোমাকে আর বাচ্চাদেরকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। আমি খবরে দেখেছি এমন ফাঁকা বাড়িতেই নাকি চোরেরা টার্গেট করে। রয়েস বলে আমি বাসা
বাসার সিকিউরিটি সিস্টেম আরো বাড়িয়ে দিব। তুমি এসব নিয়ে চিন্তা করো না, শুয়ে পড়ো। রয়েস আর ঋতু আবারও শুয়ে পড়ে, কিন্তু ঋতুর চোখে একটুও ঘুম নেই। এই বাসার সবকিছুই কেমন যেন একটা রহস্যে ঘেরা। পরের দিন সকালে ঋতু এমা আর রিয়নকে স্কুলে পাঠানোর জন্য তৈরি করে দেয়। প্রতিদিনের মতোই আজও তারা স্কুলে না যাওয়ার বাহানা করলে ঋতু জোর করে তাদেরকে পাঠিয়ে দেয়। এরপর ঋতু আর রয়েস একটা জরুরি কাজে বের হয়। ঋতু জিজ্ঞেস করে বাচ্চাদেরকে আনলে না কেন? রয়েস বলে আমি ওদের ক্লাস শেষে নিয়ে আসবো। বলেই তারা গাড়িতে উঠে বসে। রয়েসকে তো তাড়াহুড়া করতে দেখে ঋতু জিজ্ঞেস করে তুমি এত তাড়াহুড়া কেন করছো? রয়েস বলে আমি বাড়ির সিকিউরিটি সিস্টেম বাড়িয়ে দিচ্ছি, ওরা আজই আসবে, আজ রিমাও ছুটিতে আছে। বলেই রয়েস গাড়ি ড্রাইভ করে সোজা বাসায় আসতে দেখে সিকিউরিটির কোম্পানির লোকেরা সেখানে আগেই চলে এসেছে। তাদের ম্যানেজার আমালা নিজের পরিচয় দিয়ে ঋতুর দিকে তার কার্ড এগিয়ে দেয়। কার্ড হাতে নিতেই ঋতুর যেন কি একটা হয়ে যায়, সে একদম চুপ হয়ে থাকে। রয়েস ঋতুকে সকলের জন্য জুস বানিয়ে আনতে বলে। ঋতু আনমনি রান্নাঘরে আসলে সবকিছু বেশ ঝাপসা দেখতে শুরু করে। কোনো মতে জুস বানিয়ে সেটা জোরে জোরে নাড়তে থাকে। হঠাৎই এসে আমালা আর তার টিমের মেম্বারদের দিকে ছুরি তাক করে চিৎকার করতে থাকে। সবাই বেশ ভয় পেয়ে যায়। রয়েস চিৎকার শুনতে পেয়ে ভিতরে এসে ঋতুকে ছুরি ফেলে দিয়ে শান্ত হতে বলে। ঋতু কোনোভাবে কথা না শুনলে রয়েস জোরে ঋতুকে একটা থাপ্পড় মারে। সাথে সাথে ঋতু অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আমালা সহ বাকিরা ভয় পেয়ে গেলে রয়েস বলে কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। এরপর রয়েস ঋতুকে কোলে তুলে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে ইঞ্জেকশন পুশ করে দেয়। রয়েস সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখে আমালা আর তার টিম পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ করছে। আমালা জিজ্ঞেস করে ম্যাডামের কি হয়েছে? রয়েস বলে আসলে হুট করেই এতগুলো লোক দেখে ভয় পেয়ে গেছে। আমালা হেসে বলে আমরাও তো ভয় পেয়ে গিয়েছিলাম। ক্যামেরা লাগানোর কাজ কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, আমরা দুদিনের মধ্যেই পুরো সিকিউরিটি সিস্টেম সেট আপ করে দিব। রয়েস বলে আমাকে ডিটেলস পাঠিয়ে দিবেন। রাতে কিছু শব্দ পেয়ে হুট করেই ঋতুর ঘুম ভেঙে যায়। ঋতু উঠে তার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে। পাশে রয়েসকে মরার মতো ঘুমিয়ে থাকতে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। তখনই কেউ একজন তার মুখ চেপে ধরে। এক পর্যায়ে লোকটার সাথে ঋতুর ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরের দিন সকালে অবিনাশ রয়েসের মাথার পেছনে থাকা কাটা অংশ দেখে বলে খুব একটা গভীর না, কিন্তু ড্রেসিং করলে ভালো হয়। রয়েস হেসে বলে আমি ড্রেসিং করলে ঋতু ভয় পেয়ে যাবে। অবিনাশ জিজ্ঞেস করে তুমি কি পুলিশে কমপ্লেন করেছো? রয়েস বলে চোর আমার বাসা থেকে একটা জিনিসও নেয়নি, তাই শুধু শুধু কমপ্লেন করে ঝামেলা বাড়াতে চাচ্ছি না। অবিনাশ জিজ্ঞেস করে ম্যাডাম কেমন আছে? রয়েস বলে প্রথমে একটু ভয় পেয়েছিল, কিন্তু এখন ঠিক আছে। মনে হয় সে আগের স্মৃতিগুলো মনে করার চেষ্টা করছে। রয়েসকে ট্যাক্সিতে আসতে দেখে ঋতু জিজ্ঞেস করে আমাদের গাড়ির কি হয়েছে? রয়েস বলে আসলে আমাদের গাড়ি সার্ভিসিং এ দিয়েছি। বিজু আর রিমা চলে যেতেই ঋতু স্টাডি রুমে এসে পেইন্টিং করতে বসে। ঋতু কি মনে করে যেন তার মোবাইলে বাগান বিলাস ফুলের পেইন্টিং খুঁজতে থাকে, কিন্তু পায় না। ঋতু তার ডায়েরি ঘাটতেই দেখে সেখানে কিছু নোট লেখা আছে পেইন্টিং শেষে অবশ্যই ছবি তুলে রাখতে হবে। ঋতু চিন্তায় পড়ে যায়, কারণ এখানে লেখা মানে সে ছবি তো অবশ্যই তুলেছে। ঋতু এসব ভাবতে ভাবতেই ড্রয়িং রুমে এসে সোফায় বসে। তখনই রিমা ঋতুকে জিজ্ঞেস করে বাচ্চারা কি স্কুল থেকে এসেছে? ঋতু বলে এখনো আসেনি। রিমা বলে তোমার কি মাথা ব্যথা করছে? ঋতু হ্যাঁ বললে রিমা টিভি অন করে ঋতুর জন্য কফি বানাতে চলে যায়। ঋতু একের পর এক চ্যানেল ঘোরাতে ঘোরাতে হঠাৎ খবরে দেখে ছায়া নামের একটা বিবিএ ফাইনাল ইয়ার স্টুডেন্ট নিখোঁজ। ঋতুর কল্পনার ভেসে ওঠে সে এক সূর্যমুখী ক্ষেতের মাঝখানে ছায়াকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখছে। ঋতু ধীরে ধীরে ছায়ার দিকে এগিয়ে যেতেই দেখে ছায়া আর সেখানে নেই। ঋতুর মাথায় প্রচন্ড ব্যথা শুরু হলে সে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে। চোখ বন্ধ করে অনেক ভেবেও ছায়াকে দেখতে পায় না। তখনই রিমা কফি নিয়ে এসে ঋতুকে এভাবে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? ঋতু বলে আমি এই মেয়েটাকে চিনি, মেয়েটার সাথে আমি কথাও বলেছি। রিমা বলে আমরা যখন বাজারে গিয়েছিলাম তখন এক পুলিশ অফিসার এই মেয়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিল, এজন্যই হয়তো তোমার এমন মনে হচ্ছে। ঋতু জিজ্ঞেস করে তখন কি বলেছিলাম? রিমা বলে তা তো জানি না। রিমা অনুচায়না দিলে সেখানেও একই খবর দেখে বলে আমি এই মেয়েকে চিনি। হঠাৎ তার নজর হাতে পড়তেই ঋতু রিমাকে সাথে নিয়ে অস্থির হয়ে কি যেন খুঁজতে থাকে, কিন্তু সেটা না পাওয়ায় আফসোস করে বলে রয়েস ওই ব্রেসলেট দিয়েছিল। ঋতু রয়েসকে মেসেজ করে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। লাঞ্চ টাইমে রয়েস বাসায় আসলে ঋতু রয়েসকে টেনে এনে বলে একটা সারপ্রাইজ আছে, চলো। ঋতু রয়েসকে তার নিউ ড্রয়িং দেখাতে নিয়ে আসে। রয়েস সূর্যমুখী, খরগোশ আর ব্যাটম্যানের ছবি দেখে খুবই অবাক হয়ে যায়। রয়েস বলে এগুলো বাচ্চাদের রুমে রাখা উচিত। পরের দিন রায়ান আর এমাকে স্কুলে পাঠানোর আগেই ঋতু তাদের দুজনকে সারপ্রাইজ দিয়ে বলে ব্যাটম্যান রায়ানের জন্য আর খরগোশ এমার জন্য। তারা দুজনেই খুশি হয়ে যায়। বাচ্চারা স্কুলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে এসিপি ডেভিড আর SHO সুরেশ রয়েসের বাসায় আসে। রিমা তাদেরকে দেখে দৌড়ে পালায়। রয়েস দরজা খুলে সুরেশ তাদের পরিচয় দিয়ে ঋতুর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে একে চেনেন? রয়েস হ্যাঁ বলে ডেভিড কিছু না বলেই বাসার ভিতরে ঢুকে চারপাশ ঘুরে ঘুরে দেখে। হুট করেই সোফায় বসে জিজ্ঞেস করে এখানে কতদিন ধরে আছেন? রয়েস বলে 5 থেকে 6 বছর। ডেভিড বলে সময়টা ঠিক করে বলুন। রয়েস বলে 5 বছর। ডেভিড ঋতুকে কল দিয়ে বাসায় আসতে বললে রয়েস জিজ্ঞেস করে কি হয়েছে? সুরেশ রেগে বলে যেটুকু বলা হয়েছে সেটুকু করো। কিছুক্ষণ পর ঋতু বাসায় আসলে ডেভিড ঋতুর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এটা আপনি না? ঋতু বলে হ্যাঁ, কিন্তু এটা কোথায় তোলা? ডেভিড পাল্টা জিজ্ঞেস করে আপনি কি মেরিন কলেজের কাউকে চেনেন? ঋতু না
না বলে ডেভিড জিজ্ঞেস করে তাহলে ওই কলেজের হোস্টেলে কার সাথে দেখা করতে গিয়েছিলেন। ঋতু অবাক হয়ে জিজ্ঞেস করে আমি? সুরেশ বলে জি, আপনাকে সেখানে দেখা গেছে। ডেভিড ঋতুকে জিজ্ঞেস করে আপনার মুখে দাগটা কিসের? রয়েস বলে পা পিছলে পড়ে গিয়েছিল। ডেভিড মিসিং ছায়ার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে একে চেনেন? কয়েকদিন ধরেই মিসিং, আমরা একে খুঁজছি। ঋতু বলে আমি একে কোথাও থেকে দেখেছি কিন্তু মনে পড়ছে না। ঋতুর ব্রেনে ইফেক্ট পড়তে পারে, তাই রয়েস ডেভিডকে সাইডে নিয়ে কথা বলতে চায়। ডেভিড যাওয়ার আগে সুরেশকে বলে সিসিটিভি ফুটেজ কপি করে নিতে। বাইরে এসে রয়েস বলে গত 8 বছর ধরে ঋতু সাইকিয়াট্রিস্ট মানু ফিলিপের রোগী। আপনি যাই বলুন না কেন ঋতু এমনই বলবে। ডেভিড ঋতুর অবস্থা বুঝতে পেরে ক্ষমা চেয়ে বলে আসলে মিসিং গার্ল থেনির প্রেসিডেন্টের মেয়ে, এটা হাই প্রোফাইল কেস, উপর থেকে অনেক প্রেসার আসছে। আপনি কি ঋতুকে কাল থানায় আনতে পারবেন? কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। রয়েস বলে ঠিক আছে। তখনই সুরেশ আসলে ডেভিড চলে যেতে গিয়েও আবার পেছনে ফিরে এসে রয়েসকে বলে কাল ঋতুর মেডিকেল রিপোর্ট নিয়ে আসবেন। পরের দিন পুলিশ ক্লাবে আসলে রয়েসকে আলাদা বসিয়ে শুধু ঋতুকে ভেতরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। ডেভিড জিজ্ঞেস করে কিছু কি মনে পড়ছে সেদিন কেন ওই কলেজের সামনে গিয়েছিলেন? ঋতু সেদিনের কথা ঝাপসা ঝাপসা মনে পড়তে থাকে। ডেভিড ছায়া ছবি দেখালে ঋতু অস্থির হয়ে বলে সেদিন একটা মহিলা এই মেয়ের সাথে কথা বলছিল। ডেভিড জোর দিয়ে জিজ্ঞেস করে মনে করার চেষ্টা করুন তো কে ছিল সে? ঋতু গভীর ভাবে চিন্তা করে বলে রিমা। হ্যাঁ, ওর সাথে রিমাই ছিল। ডেভিড জিজ্ঞেস করে রিমাকে? ঋতু বলে আমার বাসায় কাজ করে। এই কথা রয়েস শুনলে রেগে ঋতুকে বলে তুমি ওর নাম কেন নিলে? রিমা তো তোমার সাথেই থাকে। তুমি কি জানো যে তুমি কি করেছো? তোমাকে 1000 বার বলেছি যা জানো না তা বলবে না, তুমি অসুস্থ। ঋতু এসব কথা সহ্য করতে না পেরে কান্না করে দেয়। কিছুক্ষণ পরে রিমা তার স্বামী বিজুর সাথে থানায় আসলে রিমাকে ভেতরে নিয়ে আসা হয়। বিজু রেগে ঋতুর দিকে তাকায়। রিমা ভেতরে এসে বলে আপনারা যেদিনের কথা বলছেন সেদিন আমার স্বামীর কাজিনের বিয়েতে গিয়েছিলাম আর পরশু আমরা ত্রিশূর গিয়েছিলাম। বিশ্বাস না হলে আমার স্বামী বাইরে আছে, জিজ্ঞেস করতে পারেন। সুরেশ জিজ্ঞেস করে কাল আমাদের দেখে পালালে কেন? রিমা বলে আমি পুলিশকে ভয় পাই। বিজু বলে আমার মা আর রিমার সম্পর্ক ভালো না, তাই প্রথমে বিয়েতে যেতে মানা করে দিয়েছিল। পরে যখন একটা চুরি কিনে দেই তখন সে রাজি হয়। ডেভিড জিজ্ঞেস করে আগে কি কাজ করতেন? বিজু বলে ড্রাইভার ছিলাম। ডেভিড বিজুকে যেতে বললে পুলিশের ভয়ে বিজুর গলা শুকিয়ে যায়, তাই পানি খেতে চায়। ডেভিড গ্লাস এগিয়ে দিলে বিজু পানি খেতে গিয়ে ঢাকনা ফেলে দেয়। এরপর আসে রয়েসের পালা। ডেভিড ঋতুর রিপোর্ট দেখছে। রয়েস বলে ঋতুর অ্যাক্সিডেন্টের পর থেকেই ও স্মৃতি হারিয়ে যায়। তার কথাবার্তা কেমন যেন উল্টাপাল্টা হয়ে যায়। 4 বছর আগে রিমা আমাদের সার্ভেন্ট হিসেবে জয়েন করে। ঋতু রিমা, বিজু আর আরো কয়েকজন বাদে কাউকে তেমন একটা চিনতে পারে না। অনেক কিছু দেখে ভুলে যায় আর মনে করতে গেলে পেঁচিয়ে ফেলে। আমার মনে হয় এই কেসে রিমা জড়িত না। ডেভিড জিজ্ঞেস করে আপনার বাসায় কি চোর এসেছিল? সিসিটিভি ফুটেজে চোরকে দেখলাম। রয়েস হ্যাঁ বলে সুরেশ জিজ্ঞেস করে তাহলে পুলিশে কমপ্লেন কেন করেননি? রয়েস বলে কিছু চুরি হয়নি তাই আর কমপ্লেন করিনি। ডেভিড বলে আপনাকে আগেই বলেছি এই কেসে রাজনৈতিক একটা প্রভাব আছে। আমাদের প্রথম লিড এটাই যে কলেজের সিসিটিভিতে দেখা গেছে আপনার স্ত্রী ছায়ার পিছু করছে আর তার বয়ানেও আমরা কিছু মিল পাচ্ছি। রয়েস বলে আপনারা এমন বলছেন কারণ আপনারা ওর মানসিক অবস্থা সম্পর্কে কিছুই জানেন না। ডেভিড বলে ঠিক আছে, তাহলে আমরা এমন কাউকে দিয়ে প্রশ্ন করাবো যে তোমার স্ত্রীর রোগ সম্পর্কে ভালোভাবে জানে। রয়েস ঠিক আছে বললেই ডেভিড বলে কাল সকাল 10টায় চলে আসবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনাকে ছেড়ে দিচ্ছি কারণ আপনার স্ত্রী অসুস্থ আর বাচ্চারাও স্কুল থেকে ফিরবে। রয়েস সেখান থেকে বের হওয়ার আগে বলে একটা কথা বলার ছিল, আসলে আমরা নিঃসন্তান, আমাদের যে বাচ্চা আছে এটা ঋতুর হ্যালুসিনেশন। কথাটা শুনে ডেভিড অবাক হয়ে যায়। রাতে ড্রিঙ্কস করার সময় ডেভিড সুরেশকে বলে আমি কেরালার ওই সকল ইয়াং মেয়ে আর টুরিস্টের লিস্ট চাই যারা এখানে এসে মিসিং হয়েছে। সুরেশ বলে কাজ হয়ে যাবে, তবে একটু সময় লাগবে। ডেভিড জিজ্ঞেস করে তুমি মীরা ইয়াসোধারাকে চিনো যে হ্যাপি হেলথ সেন্টার চালায়? সুরেশ বলে হ্যাঁ, ক্রিমিনাল ফিজিওলজিস্ট। ডেভিড বলে মীরা আমাকে একবার এক কেসে সাহায্য করেছিল, তাকে ডেকে আনো, কারণ ওর মা মারা যাওয়ার পরে ওর বাবার সাথে এখানে শিফট হয়ে যায়। মীরা থানায় ঋতুকে জিজ্ঞাসাবাদ করতে আসে। ঋতু তার রেকর্ড করা অডিও মীরা আর ডেভিডকে শোনায়, যেখানে ঋতু বলছে এতিমখানায় থাকতে একবার পায়ে আঘাত লাগে, তখন হাসপাতালে ভর্তি হই, তখনই রয়েসের সাথে প্রথম দেখা। এরপর রয়েস অরফানেজের সিস্টারের সাথে কথা বলে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমারও তাকে ভালো লেগেছিল তাই বিয়ের জন্য হ্যাঁ করে দিই। কয়েকদিন আগে আমার পেন্টিং দেখে রিমা আর রয়েস বলে আমি নাকি অনেক বছর পর নতুন কিছু পেন্টিং করেছি। রয়েস আমার সূর্যমুখী পেন্টিং এর অনেক প্রশংসাও করে। রেকর্ড শোনা শেষ হলে ডেভিড বলে যেদিন ছায়া মিসিং হয় অর্থাৎ 11 নভেম্বরের আগের আর পরের রেকর্ডিং পাচ্ছি না। ঋতু বলে হয়তো তখন কিছু রেকর্ড করিনি। ডেভিড বলে কিন্তু আপনি তো বলেছিলেন ছায়াকে চেনেন, সিসিটিভিতে আপনাকে ছায়ার পিছু করতে দেখা গেছে। ঋতু বলে আমি জানি না, কিছুই মনে পড়ছে না। মীরা জিজ্ঞেস করে আপনি রোজ রেকর্ড করেন না? ঋতু বলে না। মীরা জিজ্ঞেস করে ডায়েরি লেখেন? ঋতু বলে গুরুত্বপূর্ণ কিছু হলে লিখে রাখি। মীরা জিজ্ঞেস করে ছায়া সম্পর্কে কিছু মনে পড়ছে না? ঋতু চিন্তা করে বলে আমি হয়তো ওকে টিভিতে দেখেছি। ডেভিড বলে এরপরই আপনি সূর্যমুখী পেইন্ট করেছেন তাই না? ঋতু জিজ্ঞেস করে কিন্তু এর সাথে ছায়ার কি সম্পর্ক? আমার তো কিছুই মনে পড়ছে না। মীরা জিজ্ঞেস করে আপনি সব সময় বাগান বিলাস ফুল কেন পেইন্ট করেন? ঋতু উদাস হয়ে বলে জানি
জানি না। ডেভিড জিজ্ঞেস করে, আপনি সবসময় কলেজের হোস্টেলের আশপাশ দিয়ে কেন ঘোরেন? ঋতু অবাক হয়ে প্রশ্ন করে, আমি কি ওখানে আগেও গিয়েছি? ডেভিড ফুটেজ দেখিয়ে বলে, 7 বার গেছেন। 7ম বারই ছায়াকে শেষ দেখা যায়, যখন আপনি ছায়া আর রিমাকে একসাথে দেখেন। ঋতু চিন্তায় পড়ে যায়। মীরা জিজ্ঞেস করে, কিছু কি মনে পড়েছে? কোনো শব্দ বা গন্ধ? ঋতু গভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। ডেভিড বলে, আমরা জানি সেদিন ওটা রিমা ছিল না, কারণ রিমা আর বিজু বিয়ের প্রোগ্রামে ত্রিশূর গিয়েছিল। এই যে টোল প্লাজায় ওদেরকে দেখা যাচ্ছে। ঋতু এখন মনে জোর দিয়ে ছায়ার পাশে থাকা সেই মহিলার চেহারা দেখতেই যাবে। তখন ডেভিড বলে, ঠিক আছে, আবার পরে কথা হবে। রুম থেকে বের হতে হতে ঋতু মনে করার চেষ্টা করে সেদিন আসলে ছায়ার সাথে কে ছিল। অবশেষে ছায়ার পাশে ঋতুর চেহারাই দেখা যায়। তাহলে ঋতুই কি তার অজান্তে ছায়াকে গায়েব করে দিয়েছে? রয়েস ঋতুকে নিয়ে বিজুর বাসায় আসলে বিজু বলে, পুলিশের ভয়ে আমরা এখানে এসেছিলাম। এখন যদি এখানেও এমন হয় তাহলে আমরা কি করব? রয়েস রিমাকে বলে, তুমি তো জানোই ঋতুর কি অবস্থা, ওর জন্যই চলো। রিমা বলে, আমি আজ যেতে চাই না। আপনি জানেন না পুলিশের কত রকমের প্রশ্ন করে। বিজু বলে, রিমা অনেক ভয় আছে, আমিও পুলিশে ভয় পাই। আপনি অন্য কোথাও খুঁজে নেন, কোনো সমস্যা হলে আপনারা বেঁচে যাবেন, কিন্তু ফাঁসবো তো আমরাই। রয়েস বলে, আমি বুঝতে পারছি, কিন্তু এমন আর হবে না। এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। রিমা কাজ ছেড়ে দেওয়ার পর থেকে ঋতুর অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আমি 2 থেকে 3 দিন হাসপাতালে যেতেই পারি না। ঋতু রিমার সামনে দাঁড়াতে পারবে না বলে ভেতরে বসে আছে। বিজু রিমাকে বলে, তুমি সিদ্ধান্ত নাও। রিমা চুপ করে দাঁড়িয়ে থাকে। বিজু রয়েসকে বলে, এবার ঠিক আছে, কিন্তু এরপর যদি এ ধরনের সমস্যা হয় তখন আর এখানে আসবেন না। পুলিশ ব্রিজের নিচে এক লোকের লাশ পায়। লাশের কাছ থেকে জব্দ করা জিনিসের মধ্যেই সুরেশ একটা ব্রেসলেট খুঁজে পায়। এদিকে রিমা নতুন জুতা পরে ঋতুকে দেখালে সে জিজ্ঞেস করে, কোথায় পেয়েছো? রিমা বলে, অনলাইন থেকে নিয়েছি। ঋতু বলে, কোন পেজ? আমার কিছু কেনার ছিল। রিমা জিজ্ঞেস করে, ব্রেসলেট কিনবেন? ঋতু তখন মনে পড়ে তার হাতে ব্রেসলেট নেই। রিমাকে সে ব্যাপারে জিজ্ঞেস করলে রিমা বলে, সে তো হারিয়ে গেছে, আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি, শুধু গাড়ি বাকি আছে। হাসপাতালে যাওয়ার সময় হয়তো পড়ে গেছে বলেই দুজনে গাড়িতে খুঁজতে যায়। সেখানেও না পেয়ে রিমা বলে, তুমি কি গাড়ি সার্ভিসিং এ দিয়েছিলে? কিছু মনে পড়ে? হতে পারে সেখানে কোথাও পড়ে গেছে। ঋতু বলে, তা জানি না, বিজুকে কল করো, আমরা হাসপাতালে যাব, আর আমি যদি ভুলে যাই আমাকে মনে করিয়ে দিবে। আর একটা কথা, রয়েসকে এই ব্যাপারে কিচ্ছু বলবে না। বিজু ঋতু আর রিমাকে কার সার্ভিসিং অফিসে নিয়ে আসলে ম্যানেজার জিজ্ঞেস করে কি লাগবে। ঋতু আবারও ভুলে যায় যে তারা এখানে কেন এসেছে। রিমা পাশ থেকে বলে, গত সপ্তাহে কার সার্ভিসিং এ দিয়েছিলাম, গাড়িতে একটা ব্রেসলেটও ছিল, আপনার কোনো স্টাফ পেয়েছে কিনা জিজ্ঞেস করুন। ম্যানেজার বলে, এটা সম্ভব না। বিজু রেগে বলে, ফুটেজ চেক করেন, আপনার স্টাফদেরকে ডাক দেন। ম্যানেজার তারিখ জিজ্ঞেস করলে ঋতু বলতে পারে না। ম্যানেজার গাড়ির নম্বর জিজ্ঞেস করলে ঋতু সেটাও ভুলে যায়। বিজু গাড়ির নম্বর বলে ম্যানেজার চেক করে বলে, গাড়ির মালিক রয়েস এই মাসে তার গাড়ি সার্ভিসিং এ আসেনি, 4 মাস আগে শেষবার এসেছিল। এরপর হাসপাতালে আসলে বিজু গার্ডকে ডেকে জিজ্ঞেস করে, গত সপ্তাহে ডক্টর রয়েস আর ঋতু ম্যাম এসেছিল তাই না? ওই দিন তার একটা ব্রেসলেট পড়ে গিয়েছিল, দেখেছো? গার্ড বলে, আমাকে কেন জিজ্ঞেস করছো? তাকেই বলো, সেদিন তো খুব ভাব নিয়ে গাড়ি চালাচ্ছিল। বিজু বলে, এটা অসম্ভব, ম্যাডাম গাড়ি চালাতে পারে না। গার্ড প্রমাণ দেখানোর জন্য বিজুকে সিসিটিভি ফুটেজ দেখায়। দেখা যায় ড্রাইভিং সিট থেকে ঋতু বের হচ্ছে। এই ভিডিও রিমা ঋতুকে দেখালে দুজনেই অবাক হয়ে যায়। গাড়িতে উঠে ঋতু জিজ্ঞেস করে, আমি কি সত্যি গাড়ি চালাতে পারি? রিমা বলে, আমিও তো অবাক। কাজ শেষে রয়েস বাসায় ফিরলে রিমা তার বাসায় চলে যায়। ঋতু তার গাড়ি চালানোর বিষয়টা নিয়ে গভীর চিন্তা করছে। রয়েস ডাক দিলেও সে শুনতে পায় না। রয়েস ঋতুর পাশে এসে বসলে ঋতু রেগে জিজ্ঞেস করে, তুমি সার্ভিসিং এর জন্য গাড়ি কোথায় দিয়েছিলে? রয়েস বলে, সবসময় যেখানে দেই। ঋতু বলে, মিথ্যা কথা, তুমি সেখানে দাওনি। রয়েস বুঝে যায় ঋতু হয়তো কিছু বুঝে গেছে, তাই বলে, হ্যাঁ আমাদের গাড়িতে রক্তের দাগ ছিল তাই দেইনি, পাশের এক লোকাল শপে দিয়েছিলাম। ঋতু জিজ্ঞেস করে, আমি কি গাড়ি চালাতে পারি? রয়েস বলে, হ্যাঁ আমি তোমাকে শিখিয়েছিলাম, কিন্তু সমস্যা কি? ঋতু বলে, তোমার দেওয়া ব্রেসলেট খুঁজতে আমি হাসপাতালে গিয়েছিলাম, সিসিটিভিতে দেখি আমি গাড়ি চালিয়ে সেখানে গিয়েছি। সেদিন রাতে আসলে কি হয়েছিল? রয়েস বলে, সেদিন বাসায় চোর এসে তোমাকে আঘাত করার পর আমার যখন চোখ খোলে তখন দেখি তুমি অজ্ঞান হয়ে গেছো। কিছু বুঝতে না পেরে ল্যাম্পশেড দিয়ে চোরের মাথায় বাড়ি মারি, তারপর চোর পালাতে শুরু করে। তোমার জ্ঞান ফিরলে আমরা চোরের পিছু নেই, কিন্তু চোর ব্রিজ থেকে লাফ দেয়, তখনই আমার মাথা ঘোরানো শুরু হয়, তাই তুমি ড্রাইভ করে হাসপাতালে নিয়ে যাও। এই কথা তোমাকে আগেও অনেকবার বলেছি, কিন্তু তুমি বারবারই ভুলে যাও। ঋতু তার এমন মানসিক অবস্থার কথা শুনে কান্না করতে করতে রয়েসকে ভুল বোঝার জন্য ক্ষমা চায়। ডেভিড আবারও ঋতুকে থানায় ডাকে। সুরেশ খেয়াল করে ঋতুর হাতে হুবহু লাশের কাছ থেকে পাওয়া একই রকমের ব্রেসলেট। ডেভিড জিজ্ঞেস করে, আপনি ছায়াকে দেখেছিলেন? মীরা বলে, হ্যাঁ হোস্টেলের সামনে তো দেখেছিল। ঋতু বলে, আমার এইটুকুই মনে আছে। ডেভিড জিজ্ঞেস করে, কিন্তু আপনি তো আরো কিছু বলেছিলেন যে রিমা নাকি ছায়ার সাথেই ছিল। ঋতু ঘাবড়ে বলে, হয়তো রিমা আমার সাথে ছিল। ডেভিড রেগে বলে, আপনার উপরে বিশ্বাস করা যাচ্ছে না। একবার বলছেন ছায়াকে দেখেছেন, একবার বলছেন টিভিতে দেখেছেন, আবার বলছেন রিমার সাথে ছিল। আপনি কি আমাদের বোকা বানাচ্ছেন? ঋতু কিছু
মনে করতে না পেরে কান্না করতে থাকে। ডেভিড প্রচুর রেগে সুরেশকে বলে ঋতুকে বাইরে নিয়ে গিয়ে বসাও আর রয়েসকে পাঠাও। রয়েস ভিতরে আসলে মীরা বলে ঋতু কিছু লুকাচ্ছে। রয়েস অট্টহাসি দিয়ে বলে লুকানোর জন্য ওকে কিছু মনে তো করতে হবে। ডেভিড বলে ছায়া আর ঋতুর মধ্যে হয়তো কোনো কানেকশন আছে। রয়েস বলে হতে পারে, ঋতু ছায়াকে কোথাও দেখেছে, তার সাথে কথা বলেছে। আমি হাসপাতালে চলে গেলে ঋতু প্রায়ই রিমার সাথে কলেজ চলে কেনাকাটা করতে যায়, সেখানেও দেখা হতে পারে। আবার এমন কিছু নাও হতে পারে। টিভিতে খবর দেখে ঋতু হয়তো কনফিউজ হয়ে গেছে, তার মন এমন আজব কাহিনী বানাচ্ছে। ডেভিড বলে শোনেন ডক্টর, আমি শিওর ঋতু জানে ছায়ার সাথে কি হয়েছে। রয়েস মাথা নিচু করে নেয়। বাসায় এসে ঋতু পেন্টিং শুরু করে। রিমা সেই রুমে আসলে ঋতু বলে তুমি বাচ্চাদের রুম থেকে কাপড় আর বেডশিট নিয়ে আসো, আমি আমার রুমের কাপড়গুলো আনছি। রুমে এসে কাপড় ঝেড়ে রাখার পরে যখন বেডশিট উঠাতে যাবে তখন বেডশিটের নিচ থেকে দুটো চিরকুট পায়। ঋতু হাতে নিয়ে পড়তে গেলেই রিমা চলে আসে। ঋতু চিরকুট লুকিয়ে রিমাকে কাপড়গুলো নিয়ে যেতে বলে। রিমা চলে গেলেই ঋতু চিরকুট পরে দেখে তাতে লেখা রয়েস চোরের পিছু করছে, যে আমাদের বাসায় ঢুকেছিল। আর একটা চিরকুটে লেখা আমি ছায়াকে চিনি। চিরকুট পরে ঋতুর মাথা ঘুরতে থাকে। সে ছায়াকে কিভাবে চেনে? অস্থির হয়ে শুয়ে শুয়ে মনে করার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পরে ঋতুর মনে পড়ে সেদিন ছায়ার সাথে আর কেউ নয় বরং ঋতুই ছিল। কথা শেষে ছায়া গাড়িতে করে চলে যায়। কিন্তু প্রশ্ন হলো ঋতু আর ছায়ার মাঝের সম্পর্কটা কিসের? ডেভিড মীরা আর সুরেশকে সাথে নিয়ে ঋতুর বাসায় আসলে সেখানে রয়েসকে দেখে জিজ্ঞেস করে কাজে যাননি? রয়েস বলে না। ডেভিড খেয়াল করে একটা রুমে ঋতুর স্টুডিও লেখা। মীরা কারণ জিজ্ঞেস করলে রয়েস বলে ঋতু এমন সব রুমে কিছু না কিছু নাম দিয়েছে, মন ভালো থাকলে ক্রিয়েটিভিটি করে বেড়ায়। মীরা বলে আমি ওই রুমে গিয়ে ওকে ডেকে আনছি। রয়েস বাধা দিয়ে বলে ঋতু হয়তো আপনাকে এতক্ষণে ভুলেও গেছে, তাই কি না কি করতে পারে বলা যাচ্ছে না, আমিই ডাকছি। রয়েস দরজা নক করলে ঋতু হাসি মুখে দরজা খোলে, কিন্তু ডেভিড আর তার টিমকে দেখে তার মুখটা মলিন হয়ে যায়। ডেভিড চোরের ছবি দেখে ঋতুকে জিজ্ঞেস করে দেখেন তো একে চেনেন কিনা? সুরেশ পাশ থেকে বলে ভালো করে দেখেন। ঋতু বলে না চিনি না। কেউ? ডেভিড বলে চোর, মারা গেছে। এই নেন আপনার ব্রেসলেট যেটা হারিয়ে গিয়েছিল। ঋতু বলে কিন্তু আমার ব্রেসলেট তো আমার হাতে, আপনি এমন কেন বলছেন? ডেভিড অবাক হয়ে বলে তাহলে হয়তো আমাদেরই ভুল হয়েছে। তখনই বাসের শব্দ পেলে ঋতু বলে বাচ্চারা চলে এসেছে, আমি গেলাম, বলেই সেখান থেকে চলে যায়। মীরা রয়েসকে জিজ্ঞেস করে এটা কি ওর রোজকার রুটিন? রয়েস বলে হ্যাঁ, ঋতু আসলে অন্য এক দুনিয়ায় বাস করে। ঋতুই জানে যে সে কি দেখে। ঋতু দুটো মিসক্যারেজ হয়, এরপর থেকে ধীরে ধীরে ঋতুর অবস্থা এমন হয়ে যায়। ডেভিড ব্রেসলেটের কথা জিজ্ঞেস করলে রয়েস বলে আপনি যা ছবি দেখিয়েছেন সেই আমাদের বাসায় এসেছিল। পরে টের পাই ঋতুর ব্রেসলেট চুরি হয়ে গেছে। এটা আমি আমাদের অ্যানিভার্সারিতে গিফট দিয়েছিলাম। ঋতু অনেক অস্থির হয়েছিল, এজন্য আরেকটা কিনে দেই। ডেভিড বলে ঠিক আছে, চুরির দিন তোমরা কোথায় গিয়েছিলে? রয়েস বলে আমরা দুজনেই আহত ছিলাম, তাই হাসপাতালে গিয়েছিলাম। ঋতু গোসল শেষে আয়নার সামনে সে দাঁড়ালে দেখে তার শরীরে কেমন একটা দাগ, কিন্তু দাগটাকে তেমন একটা পাত্তা দেয় না। ওয়াশরুম থেকে বেরিয়ে কিচেনে কফি বানাতে আসে। কফির বয়াম নামালে দেখে নিচে একটা কার্ড। তখনই সেখানে রিমা এসে বলে আমাকে বললে আমি বানিয়ে দিতাম। ঋতু রিমাকে কার্ডটা দিয়ে বলে একে কল দিয়ে আসতে বলো। কার্ডটা আসলে সিসিটিভি অপারেটরের ম্যানেজার আমালার। আমালা এসে চুরির দিনের ভিডিও ঋতুকে দেখায়। চোরকে মারার ফুটেজ দেখে আমালা জিজ্ঞেস করে সব ঠিক আছে তো? ঋতু বলে হ্যাঁ ওইটা চোর, রয়েসকে দেখে পালাচ্ছে। রয়েসকে আবারও থানায় ডাকলে রয়েস এসে ডেভিডকে বলে আপনাদেরকে বলেছি যে আমার স্ত্রীর মানসিক আর শারীরিক অবস্থা দুটোই ভালো না, বারবার কেন ওকে ডিস্টার্ব করছেন? ডেভিড বলে আমাদের কোনো শখ নেই আপনার স্ত্রীকে ডিস্টার্ব করার, আমরা বুঝছি বলেই আপনাদের সাথে রুট ব্যবহার করছি না। আর এখানে শুধু একটা মেয়ে না, অনেকগুলো মেয়ে মিসিং, তাই আপনার স্ত্রীকে ডাক দেন। ঋতু আসলে ডেভিড ছায়ার সাথে আরো দুটা মেয়ের ছবি দেখে বলে এটা ত্রিশিকা আর এটা জেনিফার। ত্রিশিকা 19 আগস্ট থেকে উধাও আর জেনিফার 28 সেপ্টেম্বর। আপনি কি তাদেরকে দেখেছেন বা চেনেন? ঋতু বলে না। ডেভিড ঋতুকে বাইরে যেতে বললে রয়েসকে জিজ্ঞেস করে ঋতুর অবস্থা খারাপ হয়ে গেলে ডক্টর মানু ফিলিপের কাছে নিয়ে যান, তাই না? তার ক্লিনিক কোথায়? মীরা আর ডেভিড মানুর সাথে দেখা করতে আসলে মানু মীরাকে বলে এখানে বেশিরভাগ বয়স্করাই থাকে। মানু মীরাকে ঋতুর রুমে নিয়ে আসে, মানে এখানে থাকলে যে রুমে চিকিৎসার জন্য ঋতুকে রাখা হয়। মীরা খেয়াল করে জানালার সামনে একটা ভোগন বিলাসের গাছ। মানু বলে ঋতু প্রায় প্রত্যেক মাসেই এখানে আসে। মীরা জিজ্ঞেস করে ঋতু কি কখনো এখানে এসে প্রচুর পাগলামো করে? মানু বলে না, বেশিরভাগ সময় তাকে ওষুধ দেওয়া হয়, তাই শান্তই থাকে, না হলে তার মতো পেইন্টিং করে। ডেভিড গাছে ছবি তুলে নিয়ে জিজ্ঞেস করে সেই পেইন্টিং কোথায়? মানু বলে হবে কোথাও পড়ে আছে, না হলে বাসায় নিয়ে গেছে। ডেভিড আর মীরা রয়েসের ক্লিনিকে এসে মিসিং মেয়েদের ছবি দেখিয়ে রয়েসকে জিজ্ঞেস করে এরা কি এখানে কখনো এসেছে? রয়েস বলে না। ডেভিড বলে ভালো করে দেখেন, হয়তো কখনো দেখেছেন বা ঋতুদেরকে চেনে। রয়েস বলে তা জানি না, হতে পারে টিভিতে দেখেছি। মীরা জিজ্ঞেস করে আপনি হিপনোটাইজ করেন? রয়েস বলে প্রয়োজন পড়লে করি। ডেভিড ছবিগুলো নিয়ে জিজ্ঞেস করে আপনি কি রোগীদের পাহাড়ে নিয়ে যান? রয়েস এই প্রশ্নে বেশ ঘাবড়ে যায়, তবুও স্বাভাবিকভাবে বলে পরিবেশ বদলানোর জন্য তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য দু এক সময় নিয়ে যায়। ডেভিড কিছু না বলেই চলে যায়। রয়েসের ভীষণ রাগ হয়। ঋতু রিমার সাথে বাজারে আসলে ঋতুর কেমন যেন অস্থির লাগে। পেছন ফিরে বারবার তাকালে
বলে রিমা জিজ্ঞেস করে কি হয়েছে। ঋতু বলে কেউ আমার পিছু করছে। রিমা তাকিয়ে দেখে কেউ নেই, তাই ঋতুকে বলে এটা তোমার ভুল ধারণা। বাসায় ফিরে ঋতু ডায়েরি নিয়ে বসে, কিন্তু আসলে কি লিখতে এসেছে তা ভুলে যাওয়ার জন্য কাগজ ছিঁড়তে থাকে। মীরা আবারও রয়েসের ক্লিনিকে আসে। রয়েস জিজ্ঞেস করে আপনি আমার সাথে কেন দেখা করতে চাচ্ছেন। মীরা বলে আমি ঋতুর সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করতে চাই। রয়েস বলে ওর শরীর ভালো না। মীরা বলে জানি, কিন্তু ঋতু অবশ্যই মিসিং মেয়েদের সম্পর্কে কিছু না কিছু তো জানে। তারা এখনো মারা যায়নি, কোনো লাশ নেই, ক্লু নাই, কিডন্যাপিং এর কলও আসেনি। পুলিশ অনেক বড় সমস্যায় আছে। আমরা যদি এই মেয়েগুলোকে বাঁচাতে পারি তাহলে অনেক ভালো হবে। রয়েস বলে ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, ঋতুকে বলবেন না যে ওর বাচ্চা নেই। এই বিশ্বাসের জন্যই সে এখনো বাঁচার মনোবল পায়। রয়েস ঋতুকে এমডিআই এর জন্য নিয়ে আসে। একটা রুমে শুধু মীরা আর ঋতু বসা, আর সামনে রয়েসের সাথে অপারেটররা। ঋতু জিজ্ঞেস করে এখানে কি হবে। মীরা বলে আই মুভমেন্ট ডিটেক্ট করা হবে। এটাকে থেরাপি মনে করেন, যেটা আপনার অবচেতন মনকে ফিরে পেতে সাহায্য করবে। ঋতু বলে তাহলে হিপনোটাইজ করেন। মীরা বলে হিপনোটাইজ করলে শুধু আপনার মনে থাকা স্মৃতি মনে পড়বে। মীরা ঋতুকে চশমা খুলে সামনের মুভিং লাইটের দিকে তাকাতে বলে, এরপর বলে আপনার সবচেয়ে খুশির মুহূর্তগুলো মনে করেন। ঋতু তার ছেলে মেয়ের সাথে আর রয়েসের সাথে কাটানো মুহূর্তের কথাই মনে পড়ে। মীরা ছায়ের কথা জিজ্ঞেস করলে ঋতু কেমন যেন অস্থির হয়ে যায়। ঋতুর মনে হয় সে গহীন জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। মীরা একে একে সব মিসিং মেয়েদের নাম নেয়। ঋতু দৌড়াতে দৌড়াতে সামনে এক পুকুরে পড়ে যায়। সাঁতার না পারায় সে হাবুডুবু খাচ্ছে। ঋতুর এমনই মনে হয়। সেশন শেষ হলে বাইরে এসে ঋতু চুপচাপ বসে থাকে। মীরা রয়েসকে জিজ্ঞেস করে ওই পুকুরে কি হয়েছিল। রয়েস বলে তা জানি না, হয়তো ছোটবেলার কোনো স্মৃতি হবে। মীরা বলে আপনি ঋতুকে ওই সকল জায়গায় নিয়ে যান যেখান থেকে মেয়েগুলো মিসিং হয়েছে, হতে পারে তার কিছু মনে পড়তে পারে। আমি যখনই ওই মেয়েগুলো সম্পর্কে জিজ্ঞেস করি ঋতু কেমন যেন অদ্ভুত আচরণ করে। রয়েস বলে ঠিক আছে আমি নিয়ে যাব। মীরা ঋতুকে সবগুলো মিসিং পয়েন্টে নিয়ে যায়, কিন্তু ঋতু কিছুই বলতে পারে না। মীরা ঋতু আর রিমাকে সাথে নিয়ে আর্ট গ্যালারিতে এসে রিসিপশনিস্টকে জিজ্ঞেস করে এনাকে চেনো, সে নাকি এখানে পেইন্ট বিক্রি করে। রিসিপশনিস্ট বলে আসলে ডক্টর রয়েসই আমাকে কিনতে বলেছে, বদলে 1000 দিবে। মীরার কিছু একটা সন্দেহ হয়, তাই ঋতুকে জিজ্ঞেস করে রয়েস এখন কোথায়। মীরা একাই রয়েসের সাথে তার ফার্ম হাউসে দেখা করতে আসে। আর্ট গ্যালারির কি কাহিনী জিজ্ঞেস করলে রয়েস বলে ঋতুর মন রাখতে তাদেরকে বলেছি ওর পেইন্টিং কিনতে। ওরা 3000 কেনে আর আমি ওদেরকে 4000 দিই, মোট 1000 ডিল। মীরা ঋতুর পেইন্টিং গুলো দেখতে চাইলে রয়েস থেকে পেইন্টিং দেখায়। মীরা দেখে পুরো রুম জুড়ে বাগান বিলাসের ছবি। মীরা জিজ্ঞেস করে এই সম্পত্তি কি পুরোটাই আপনার। রয়েস বলে এটা আমার দাদার ছিল, সে তার সবকিছু আমার নামে করে দেয়। সাধারণত বাচ্চাদের হিরো তাদের বাবা হয়, কিন্তু আমার হিরো আমার দাদা। রয়েস মীরাকে ড্রিঙ্কস দিলে মীরা না করে দেয়। মীরা জানালার পর্দা সরিয়ে দেখে সামনেই সেই বাগান বিলাস। মীরা অবাক হয়ে জিজ্ঞেস করে এটা তো হুবহু ঋতুর সেই ছবির মতো। রয়েস বলে হতে পারে, বিয়ের পর আমরা এখানে প্রায় আসতাম। মীরার কেমন যেন সন্দেহ হয়। ঠিক তখনই বাইরে থেকে কিছু শব্দ শুনতে পেয়ে মীরা জিজ্ঞেস করে এখানে হায়না আছে। রয়েস গম্ভীরভাবে মুখে একটা শয়তানি হাসি রেখে বলে এখানে হাঁস মুরগি গরু সব আছে। মীরা কেন যেন বেশ ভয় পেয়ে যায়। রয়েসের মতিগতি তার বেশি একটা ভালো লাগে না, তাই তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। রয়েস তার পিছু পিছু বাইরে এসে অদ্ভুত এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। পরের দিন সকালে রয়েস ঋতুর আগেই ঘুম থেকে উঠে বেডের কোণা থেকে কিছু চিরকুট বের করে। একটাই লেখা আমি খরগোশ আর ব্যাটম্যানের ছবি বাচ্চাদেরকে দিয়েছি, আর সূর্যমুখীর ছবি মীরাকে দিয়েছি। দ্বিতীয়টাই লেখা আজ 6 ডিসেম্বর, মীরা কাল আসলে আমাকে ফার্ম হাউসে নিয়ে যাবে। 3 নম্বরে লেখা মীরা বলেছে আমার কোনো সন্তান নেই। রয়েস বাচ্চা চিরকুটটা সরিয়ে ফেলে বাকি দুটো রেখে দেয়। কিছুক্ষণ পর ঋতু উঠে দেখে রয়েস পাশে নেই। জানলার পাশে দাঁড়াতেই কি মনে করে যেন বিছানার নিচ থেকে চিরকুট গুলো বের করে। নোট পড়ে তার ফার্ম হাউসে যাওয়ার কথা মনে পড়ে। ঋতুর গা গিন গিন করে ওঠে। সাথে সাথে ঋতু দৌড়ে ওয়াশরুমে বমি করতে আসে। হাতে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে এসে মীরাকে কল দেয়, কিন্তু মীরার ফোন বন্ধ। রুম থেকে বের হলে ঋতু খেয়াল করে রয়েস বাচ্চাদের রুমে দাঁড়িয়ে কি যেন দেখছে। ঋতু রয়েসকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। রয়েস বলে বাচ্চারা বড় হচ্ছে, ওদেরকে আলাদা রুমে শিফট করবো। ঋতু বলে ঠিক আছে। রয়েস বলে আমাদের বাসা থেকে অনেক কিছুই মিসিং, তুমি যে ছবিগুলো আঁকিয়েছিলে সেগুলো কোথায়। ঋতু ভেবেচিন্তে বলে সেটা তো মীরাকে দিয়ে দিয়েছি। রয়েস বলে ঠিক আছে চলো গোসল করে নাও। গোসল শেষে রয়েস ঋতুর মাথা মুছে দিচ্ছে। তখনই ডেভিড আর সুরেশ আসে। সুরেশ সিসিটিভি চেক করতে বসে। ডেভিড জিজ্ঞেস করে শেষবার মীরাকে কবে দেখেছিলেন। ঋতু আগের মতো না ভেবে একবারেই বলে গতকাল। ডেভিড জিজ্ঞেস করে কখন। ঋতু আমতা আমতা করে বলে দুপুরে না বিকালে। ডেভিড জিজ্ঞেস করে কি কথা হয়েছিল মনে আছে। ঋতু বলে না। রয়েস জিজ্ঞেস করে কি হয়েছে। ঋতু ও মীরাকে কল দিয়েছিল, কিন্তু ফোন নাকি বন্ধ। ডেভিড বলে মীরা মিসিং। ওর বাবার কথা অনুযায়ী কাল সন্ধ্যায় গাড়ির হর্ন শুনে মীরা বেরিয়েছিল, এরপর থেকে আর কোনো খোঁজ নেই। ঋতু চিন্তায় পড়ে যায়। সুরেশ ডেভিডকে ডেকে ফুটেজ দেখায়। ঋতু গুটি গুটি পায়ে এগোলে ফুটেজে দেখা যায় কাল দুপুরে মীরা এখানে এসে ঋতুর সাথে কিছু কথা বলছে। ডেভিড জিজ্ঞেস করে সত্যি কি আপনার মনে নেই কি বিষয়ে কথা বলেছেন। ঋতু বলে না মনে পড়ছে না। ঋতুর সাথে কথা বলার পরে মীরা যখন বের
বের হয় তখন তার হাতে বড় ক্যানভাসের মতো কিছু একটা দেখা যায়। ডেভিড জিজ্ঞেস করে এটা কি। ঋতু বলে হয়তো আমার পেন্টিং। মীরা যাওয়ার পরে ফুটেজে রয়েসকে আসতে দেখা যায়। এরপর সন্ধ্যায় ঋতু আর রয়েসকে বের হতে দেখা যায়। ডেভিড জিজ্ঞেস করে আপনারা কোথায় গিয়েছিলেন। রয়েস বলে একটা রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিলাম। ডেভিড ফুটেজের কপি নিয়ে চলে যায়। ঋতু কিছু মনে করার চেষ্টা করে। রয়েস এবার থেকে বিদায় দিয়ে ভিতরে এসে জ্যাকেট পরতে পরতে বলে রিমা এখনো আসেনি কেন। আমার একটা কাজ আছে, এখনই যেতে হবে। ঋতু বলে তুমি যাও, আমি ঠিক আছি। ঠিক তখনই রিমা আসলে রয়েস গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ঋতু অন্যমনস্ক হয়ে রয়েসকে বিদায় দেয়। রয়েসের চোখে মুখে কেমন যেন শয়তানের ছাপ। ফার্ম হাউসে এসেই দরজা লাগিয়ে ফ্রিজ থেকে গোস্ত বের করে বারবিকিউ করে। এরপর তার পোষা কুকুরদেরকে খেতে দিয়ে ঘরে এসে চেয়ারে বসে আয়েশ করে ড্রিঙ্কস করতে থাকে। দেয়ালে টাঙানো এক সাদা কালো ছবির দিকে তাকায়। ছবিটা একটা বয়স্ক লোকের। গল্প চলে আসে রয়েসের ছোটবেলায়। দাদার অমতেই তার বাবা মা বিয়ে করেছিল। রয়েসের বয়স তখন 10 কি 12 হবে। বাবা একদিন মা আর রয়েসকে নিয়ে দাদার সামনে মানে এই বাসায় আসলে দাদা রেগে মা আর রয়েসকে বাসায় ঢুকতে দিলেও বাবাকে বের করে দেয়। এরপর থেকে মা আর রয়েস এই বাসায় থাকে। রয়েসের দাদা জমিদার হওয়ায় তেমনই ঠাটবাট নিয়ে চলে। আর দাদার এই ঠাটবাট রয়েসেরও বেশ ভালো লাগে। তাই সুযোগ পেলেই লুকিয়ে লুকিয়ে দাদার ইগল আকৃতির লাঠি ধরে দেখে। এই ইগল মাথার ভেতরে একটা চিকন তলোয়ার লুকানো। তলোয়ারের ধারে রয়েসের হাত কেটে যায়। তখনই ঘরে দাদাকে আসতে শুনে রয়েস দৌড়ে পালায়। লাঠি পড়ে যেতেই দাদা বুঝে যায় ঘরে রয়েস এসেছিল। রয়েসের বাসার মেয়ে সরলার কাছে আসলে সে পরম যত্নে রয়েসের হাতের কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। রয়েস সরলার মেয়ের সাথে খেলতে দেখে মা লাঠি নিয়ে এসে বলে কতবার মানা করেছি তুই এখানে আসবি না, বলেই টানতে টানতে নিয়ে যায়। রয়েস কৌতূহল বশত তার দাদার চেয়ারে বসে লাঠি ধরলেই দাদা এসে বলে ভবিষ্যতে তোকে এর হাল ধরতে হবে, খবরদার তোর বাবার মতো হবি না। রাতের পূজায় দাদা তাদের বংশীয় শটগান দিয়ে গুলি করে অনুষ্ঠান শুরু করে। খাওয়া দাওয়া আর বিশেষ নৃত্য শেষে রয়েস বাসায় এসে ঘুমিয়ে যায়। গভীর রাতে বাইরে কিছু আওয়াজ শুনে রয়েসের ঘুম ভাঙতেই দেখে জঙ্গলের পাশের রাস্তায় তার দাদা আর সাথে দুই লোক তা দুটো মেয়েকে ধরে দাদাকে দেয়। আর মেয়ে দুটো অসহায়ের মতো কান্না করে তাদেরকে ছেড়ে দিতে বলে। দাদা তার এই বিশেষ লাঠি দিয়ে ভয় দেখিয়ে মেয়ে দুটোকে জঙ্গলের দিকে নিয়ে যায়। কৌতূহল বশত রয়েস তার দাদার পিছু করতে থাকে। গ্রামের এমনই আরেক উৎসবের মধ্যরাতে দাদার লোকেরা আরো একটা মেয়েকে ধরে আনে। রয়েস লুকিয়ে লুকিয়ে দেখে মেয়েটা মারা গেছে। দাদা তার লোককে মানে তাদের মেয়ের সরলার স্বামীকে রেখে বলে লাশটা সরিয়ে ফেলতে। শম্ভু লাশটাকে টেনে তাদের ফার্মের পাশে আনে। এরপর দাদার সামনেই ধারালো কুড়াল দিয়ে লাশটাকে টুকরো টুকরো করে। রয়েস সবসময় দাদার উপরে নজর রাখতে থাকে। একদিন দাদাকে দেখে শম্ভুকে কাজে পাঠিয়ে সরলার ঘরে যাচ্ছে। কৌতূহল বশত সেই ভাঙা জানালা দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করে যে ভেতরে কি হচ্ছে। দাদা রয়েসকে না দেখলে সরলা ঠিকই সব দেখে। পরদিন রাতে রয়েস আবারও জানালা দিয়ে উঁকি দিলে সরলা কেমন যেন শয়তানি হাসি দিয়ে তাকে ভেতরে নিয়ে যায়। এমনই বিষাক্ত পাপে ভরা দুনিয়ায় বড় হয়ে রয়েস নিজেই হয়ে গেছে একটা আস্ত শয়তান। এসব ভাবতে ভাবতেই রয়েস তার দাদার সেই লাঠি নিয়ে একটা রুমে ঢোকে। সেই রুমের মধ্যে ছিল আরেক দরজা। রয়েস সেই দরজার তালা খুলে সিঁড়ি দিয়ে নেমে বাসার বেসমেন্টে আসে। দেখা যায় এই বেসমেন্টের ঠিক মাঝেই একটা বড় টেবিলে মীরাকে শিকল দিয়ে বেঁধে রাখা। উপরের এক জানালা দিয়ে আলো তো আসছে, কিন্তু সেই জানালা থেকে লাল টকটকে ভুবন বিলাসের পাতা আর ফুল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এদিকে ঋতু ডাইনিং এ বসে চিৎকার করে কান্না করছে, কারণ সে কোনোভাবে মনে করতে পারছে না মীরার সাথে কি হয়েছে। তার কেন সবকিছু আবছা আবছা মনে হচ্ছে। রিমা দৌড়ে এসে ঋতুকে সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। মীরার মুখটা চোখের সামনে ভেসে উঠতেই ঋতু জিজ্ঞেস করে কাল মীরা এখানে সন্ধ্যায় এসেছিল তাই না। রিমা বলে গতকাল আমাকে বিজু সকাল সকাল নিতে আসে, তাই আমি স্যারকে ফার্ম হাউস থেকে আগে আগে আসতে বলি। এরপর বিজুর সাথে চলে যাই, তাই আমি কিছুই জানি না। ঋতুর বারবার মীরার কথা মনে পড়ছে। সে শিওর মীরা এসেছিল, কিন্তু মীরার সাথে তার কি কথা হয়েছে তা কোনোভাবেই মনে করতে পারছে না। ঋতু কিছু মনে করতে গেলেই তার মনে হয় সে যেন গভীর পানিতে হাবুডুবু খাচ্ছে। তাই যন্ত্রণায় মাথায় হাত দিয়ে বসে থাকে। রিমা বলে তুমি তো ফোনে সব রেকর্ড করো আর ছবিও তোলো। ঋতু অস্থির হয়ে বলে আমার ফোনে না কোনো রেকর্ডিং আছে আর না কোনো ছবি, সব একদম গায়েব হয়ে গেছে। ঋতুকে এত অস্থির দেখে রিমা বলে এত ভাবছো কেন, যদি জানতে চাও গতকাল কি হয়েছে তাহলে ফুটেজ চেক করলেই তো হয়। ঋতু জিজ্ঞেস করে কিন্তু ওটা কিভাবে চেক করব। রিমা বলে মালা কুরিয়ানের কথা মনে আছে যে এখানে ক্যামেরা সেট আপ করতে এসেছিল। ঋতু বলে ওর নাম আমালা কুরিয়ান। অর্থাৎ ঋতুর স্মৃতিশক্তি ধীরে ধীরে ভালো হচ্ছে, তাই নিজেই সিসিটিভি ফুটেজ চেক করতে বসে পড়ে। গতকাল মীরা আসার পর মীরা ঋতুর সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। ঋতু কান্না করতে থাকলে মীরা তাকে সান্ত্বনা দেয়। ঋতুর হঠাৎ মনে পড়ে গতকাল মীরা তাকে যা বলেছিল সে সব কথা নোটে লিখে তোষকের নিচে রেখেছিল। রিমাকে নিয়ে সেই নোট খুঁজতে দেখে সকালে সে নোটগুলো ছিল, কিন্তু এখন সেখানে কিছুই নেই। ঋতু কি যেন ভেবে জিজ্ঞেস করে রয়েস গতকাল কখন এসেছে। আমরা যাওয়ার পরে মীরা ম্যাডাম আসে। মীরা ম্যাডাম যাওয়ার পরে স্যার ফিরেছিল। ঋতু দৌড়ে ফুটেজ চেক করতে আসে যে মীরা কখন বের হয়েছিল। ফুটেজ চেক করলে দেখা যায় মীরা ঋতুর সাথে তার
বাচ্চাদের রুমে ঢোকে। এরপর হাতে বড় বড় কিছু ক্যানভাস নিয়ে বের হয়। তার কিছুক্ষণ পরে রয়েস আসে। রাতে রয়েস ঋতুকে নিয়ে বের হয়। বেশ কিছুক্ষণ পরে বাসায় ফিরলে ঋতুকে বেশ বিমর্ষ দেখা যায়। সকাল হতেই রয়েসকে সিসিটিভি মনিটরে কি যেন করতে দেখা যায়। ঋতু বাচ্চাদের রুমে গেলে রয়েস তাকে নিয়ে তাদের রুমে ফেরে। এরপর ঋতুকে গোসল করিয়ে দিয়ে বের হয়। কিছুক্ষণ পর ডেভিড এসে ঋতুর সাথে কথা বলে চলে যায়। এরপর রিমা আসলে রয়েসও বের হয়ে যায়। ঋতু কেমন যেন গম্ভীর হয়ে বলে বিজুকে ডাকো। ফার্ম হাউসে যাওয়ার পথে হঠাৎ কিছু একটা দেখে ঋতু বলে গাড়ি থামিয়ে পিছনে নাও। পাশেই এক বাসা দেখিয়ে ঋতু নিশ্চিন্ত হয়ে বলে এটা তো মীরার বাসা, অথচ তার তো মীরার বাসার কথা জানার প্রশ্নই আসে না। ঋতু নেমে গেট দিয়ে ভিতরে তাকিয়ে অবাক হয়ে দেখে রিমা ভিতরে খোঁজ দিতে গেলে ঋতুর কিছু স্মৃতি আবছা আবছা মনে পড়ে যে রিমার মতোই মীরা ওই পথ থেকে আসছে। এরপর রিমার মতোই মীরা দরজার অপর পাশে দাঁড়িয়ে ঋতুকে কিছু বলছে। রিমা বলে মীরার বাবা বলল গতকাল গাড়ির হর্ন শুনে মীরা বের হয়, এরপর আর ফেরেনি। ঋতুর কি যেন মনে হয়। পেছনে তাকাতেই দেখে বিজুর জায়গায় রয়েস দাঁড়ানো। তার মানে গত রাতে মীরা বাসা থেকে যখন বের হয়ে আসে তখন রয়েস ঋতুর সাথেই ছিল। কিন্তু আসলে এখানে কি হয়েছে ঋতু কিছুই ঠিকভাবে মনে করতে পারে না। এদিকে আটকে রাখা মীরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তখন ঋতুদের গাড়ি ফার্ম হাউসে ঢোকে আর রয়েসের পোষা কুকুরগুলো চিৎকার করতে থাকে। রয়েস তাড়াতাড়ি মীরাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে দেয়। তারপর দৌড়ে উপরে এসে বাসার পিছনে দরজা থেকে বের হয়ে কুকুরের খাঁচা খুলে সামনের দিকে দরজা খুলে বের হয়। কিছুই না জানার ভান করে ঋতুকে জিজ্ঞেস করে তুমি এখানে? ঋতু বলে মীরাকে পাওয়া যাচ্ছে না, সবাই বলছে ওকে গুম করা হয়েছে। রয়েস বেশ বিরক্ত হয়ে বলে সে আর কোথায় যাবে, তোমরা দুজন ভেতরেই বসো। রিমা বিজুর দিকে ভয়ে ভয়ে তাকিয়ে ভেতরে বসে। রয়েস বলে আমি বিজুর সাথে কথা বলেই আসছি। বলেই দরজার বাইরে থেকে লাগিয়ে বিজুর কাছে এসে তার নাকে মুখে জোরে জোরে ঘুষি দিয়ে পেটে লাথি মারে। বাইরে থেকে শব্দ পেয়ে ঋতু দরজা থেকে তাকাতেই দেখে রয়েস বিজুকে পশুর মতো মারছে। রিমা দৌড়ে এসে বিজুর এই অবস্থা দেখে চিৎকার করে কান্না করতে করতে কাছে বাড়ি দিতে থাকে। রয়েস তাকে দেখিয়েই হেডলাইটের ভাঙা কাঁচ দিয়ে বিজুর গলায় একের পর এক কোপ বসিয়ে এক পোজ দিয়েই মেরে ফেলে। ঋতু রিমাকে সরিয়ে কাচে জোরে বাড়ি দিয়ে ভেঙে দরজার অপর পাশ থেকে হাতড়ে ছিটকানি খুলে বের হয়ে আসে। রিমা কান্না করতে করতে তার পিছনে দাঁড়ালে ঋতু রিমাকে বলে সময় নষ্ট না করে পালিয়ে যাও। রিমা দৌড়ে পালাতেই যাবে তখনই রয়েস এসে রিমার গলা ধরে আছড়ে মাটিতে ফেলে। সাথে সাথেই রিমা জ্ঞান হারিয়ে ফেলে। রয়েসের এসব নৃশংসতা দেখে ঋতু বমি করে দেয়। রয়েস এসে শয়তানের মতো হাসতে হাসতে ঋতুর পিঠে হাত বুলিয়ে জিজ্ঞেস করে আমাকে চিনতে পেরেছো? ঋতু বলে রয়েস। ঋতু যেন এক মুহূর্তের মধ্যেই সব ভুলে গেছে। রয়েস সব স্বাভাবিক আছে এমন ভান করে রিমাকে এভাবে পেছনে ফেলে ঋতুকে বলে বাইরে অনেক ঠান্ডা, চলো ভেতরে বসবো। বলে ঋতুকে ভেতরে নিয়ে এসে বিছানায় শুইয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। ঋতু ঘুমিয়ে যেতেই রয়েস রিমাকে নিয়ে বেসমেন্টে এসে মেঝেতে রাখে। তারপর রিমা যেন হুঁশ না ফেরে তাই ইঞ্জেকশন দিয়ে দেয়। রিমা আর মীরাকে এভাবে দেখে তার সেই মেয়েগুলোর কথা মনে পড়ে যাদেরকে তার দাদা ধরে আনতো আর তারা অসহায়ের মতো কান্না করত। বাইরে কুকুরগুলো তখন বিজুর লাশের কাছে এসে হুবলে খেতে থাকে। রয়েস উপরে এসে ঋতুর আঁকা সব ভোগন বিলাসের ছবিতে আগুন ধরিয়ে পাগলের মতো নাচতে থাকে। বাইরে আগুনের ফুলকে দেখে ঋতুর হঠাৎ তার অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়। অ্যাক্সিডেন্টের পরে ডক্টর রিপোর্ট দেখে বলে বাসায় ব্রেইনের ব্যায়াম করছে তো। রয়েস বলে ও শুধু পেইন্টিং করতে ভালো লাগে। ডক্টর বলে যা ভালো লাগে তাই করতে দাও, আর খেয়াল রাখবে কখনো যেন পানিতে ডুবতে না যায়, কারণ এতে ট্রমা পেয়ে সব আবার ভুলে যাবে। এ যেন শেয়ালের কাছে মুরগি দেওয়ার মতো। ঋতুর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে রয়েস এত বছর তাকে মানসিক রোগী বানিয়ে রেখেছে। ঋতুর যখনই সব আবছা আবছা মনে পড়ে আর সে পুরো মনে করার জন্য অস্থির হয়ে যায় তখন রয়েস তাকে গোসলের বাহানায় ঘরে এনে জোরে গান চালিয়ে দিয়ে ওয়াশরুমে এনে নির্মম ভাবে মেরে জিজ্ঞেস করে ওই ভোগন বিলাসের ছবি কেন রোজ আঁকো, আর এই জন্যই ঋতু প্রায় তার গায়ে বিভিন্ন আঘাতের চিহ্ন দেখত। রয়েস বলে আজও বেসমেন্টের ওই রুম ভুলতে পারোনি? ঋতু অবাক হয়ে তাকালে রয়েস তাকে বাথটাবে চুবায়, ফলে ঋতু ট্রমায় গিয়ে আগে সব ভুলে যায়। এভাবেই রোজ যেন তার নতুন করে জন্ম হয়। সব ভুলে ঋতু ওয়াশরুম থেকে কাশতে কাশতে বের হলে রয়েস ভালো মানুষ সেজে আদর্শ স্বামীর মতো জিজ্ঞেস করে তুমি আবার বাথটাবে পড়ে গিয়েছিলে? এরপর আসে ছায়াকে কিডন্যাপের দিন। ঋতু ছায়ার সাথে কথা বলতে বলতে এগোতেই রয়েস হঠাৎ তাকে টেনে গাড়িতে উঠিয়ে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর কিছুই হয়নি এমন ভান করে ঋতুকে গাড়িতে বসায়। ঋতু কিছুটা শকে থাকায় বুঝতেই পারে না সে এসব কি করছে। তবে তার অবচেতন মন তাকে ছায়ার জামায় থাকা সূর্যমুখীর কথা ঠিকই মনে করিয়ে দেয়, আর তাই সে পরের দিনই সূর্যমুখীর পেইন্টিং বানায়। ছায়াকে বেসমেন্টে বেঁধে এসে এই নরপিশাচ ঋতুকে গোসলের বাহানায় আবারও বাথটাবে ডোবায়, আর ঋতু ট্রমায় গিয়ে সব ভুলে যায়। একদিন রাতে গাড়িতে ঘুরে শিকার খোঁজার সময় ত্রিশিকা লিফট চেয়ে বলে তাকে একটু সামনের বাস স্টপে পৌঁছে দিতে। রয়ের সুযোগ মতো ত্রিশিকার ফোন ফেলে তাকে কিডন্যাপ করে। এরপরে বেসমেন্টে বেঁধে নির্মম ভাবে অত্যাচার করে। তারপর বাসায় ফিরে ঋতুকে বাথটাবে চুপিয়ে সেদিনের সব ঘটনা ভুলিয়ে দেয়। তবে ত্রিশিকার টি শার্টে থাকা খরগোশের ছবি ঋতুর অবচেতন মন ঠিকই মনে রাখে। এভাবেই রাস্তায় আরেকদিন যাওয়ার সময় একটা মেয়েকে একা দাঁড়ানো দেখে রয়েস ঋতুকে বলে ওকে আমাদের নামিয়ে দেওয়া উচিত। গাড়িতে
ঋতুকে দেখে মেয়েটাও কিছু না ভেবেই উঠে পড়ে। ঋতুর মেয়েটার টি শার্টে আঁকা ব্যাটম্যানের চিহ্নটা ভালো করেই মনে থাকে। এরপর মেয়েটাকে ফার্ম হাউসের বেসমেন্টে এনে ইলেকট্রিক করাত দিয়ে কেটে টুকরো টুকরো করে কালো পলিথিনে ভরে তার পালিত হান্নাদেরকে খাইয়ে দেয়। তারপর বেসমেন্টের আঁচে গাঁচে থাকা সব প্রমাণ, এমনকি তার নখের কোনায় হাত পা সব ডোলে এমন ভাবে পরিষ্কার করে যেন কোনো প্রমাণ না থাকে। পাশেই একটা ওয়ার্ড্রপে কিছু কৌটায় ভিকটিমদের সব জিনিসপত্র এমন ভাবে সাজিয়ে রাখা যেন এগুলো কোনো পুরস্কার। রয়েস যখন বুঝে যায় মীরা তাকে সন্দেহ করছে, তখন প্রতিবারের মতোই ঋতুকে দিয়ে তার শিকার মানে মীরাকে বাসা থেকে বের করে। তারপর ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে গাড়িতে করে ফার্ম হাউসে নিয়ে এসে বেসমেন্টে আটকে রাখে। তবে এবার যে কোনো কারণেই হোক বা ঋতুর জেদের কারণেই হোক, বাথটাবে চুবানোর পরও ঋতুর অনেক কিছুই মনে থাকে। এদিকে সব পোড়ানো শেষে রয়েস ঋতুকে এনে বাথটাবে চুবানোর জন্য মাথা নিচু করতেই যাবে, তখনই ঋতু চালাকি করে রয়েসকে পানিতে চুবিয়ে জলদি জলদি ওয়াশরুমের দরজা বন্ধ করে মেইন দরজা খুলে পালাতে যায়। কিন্তু বাইরে বের হতেই দেখে রয়েসের পোষা কুকুর তখন বিজুর লাশ খুবলে খুবলে খাচ্ছে। রয়েস ততক্ষণে ওয়াশরুমের দরজা ভেঙে বের হয়ে গেছে। ঋতু ভয়ে আবারও ফিরে ঘুরে বনের মধ্যে দৌড়াতে শুরু করে। রয়েস দৌড়ে বেসমেন্টে এসে দেখে রিমা আর মীরা তখনও বেহুশ। তাই জলদি বাক্স থেকে তাদের বংশীয় শর্টগান বের করে। ঋতু হঠাৎ কাঁটাতারে বেঁধে পড়ে গেলে আবারও উঠে দৌড়াতে শুরু করে। রয়েস বের হয়ে তার কুকুরকে শীষ বাজিয়ে ডাকতেই তারা দ্রুত গতিতে দৌড়ে ঋতুর পিছু করতে থাকে। রয়েস ধীরে ধীরে এমন ভাবে হেঁটে আসে যেন সে জানে হাজার চেষ্টা করলেও ঋতু পালাতে পারবে না। কুকুর থেকে বাঁচতে বাঁচতে ঋতুর সামনের পানিতে পা পিছলে পড়ে হন্যে হয়ে বোঝার চেষ্টা করে সে কি করবে। রয়েসের পোষা কুকুর বেলা পানিতে লাফ দিলে ঋতু ভয়ে চিৎকার করতে থাকে। রয়েস বেলাকে বলে আমার কাছে আসো, কিন্তু বেলা রয়েসের কথা না শুনে ঋতুর দিকে এগোতে থাকে। তাই রয়েস বেলার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। ঋতু ভয়ে কাঁপতে থাকে। রয়েস ঋতুকে নিয়ে আবারও তার সেই নরকে নিয়ে আসে। টেবিলের মাঝে মীরাকে এভাবে দেখে ঋতু ভয়ে কাঁপতে থাকে। রয়েস বলে ভেবেছিলাম তোমাকে সব দেখাবো না, কাল যদিও তুমি এমনি সব ভুলে যাবে, বলেই ধাক্কা মেরে ঋতুকে মেঝেতে বসায়। তারপর সেই দিতে বলে একটা মজার বিষয় কি জানো, তুমি এসব ভুলে গেলেও এখানে পাওয়া ট্রমাটা ভুলবে না। সেটা প্রতিবারের মতোই তোমাকে পাগল করতে থাকবে, আর আমি তোমাকে দেখে পৈশাচিক আনন্দ পাবো। ইঞ্জেকশন তার দিকে এগিয়ে দিয়ে বলে এটা নিজেই লাগিয়ে নাও। ঋতু চুপ করে বসে থাকলে রয়েস শর্টগানে গুলি ভরতে ভরতে বলে আমার কথা মেনে নাও, বলে তার দিকে বন্দুক নিয়ে তেড়ে আসলে ঋতু ভয়ে কাঁপতে কাঁপতে ইঞ্জেকশন নেয়। কিন্তু ইঞ্জেকশন নিচ্ছে না দেখে বন্দুক উল্টে বার দিয়ে মারতে গেলেই ঋতু কোন রকমের ইঞ্জেকশন রয়েসের পায়ে ঢুকিয়ে ভয়ে দেয়ালে ঘেঁষে কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে থাকে। রয়েস ইঞ্জেকশন বের করে দেখা যায় এক ফোঁটা ওষুধও তার শরীরে যায়নি। রয়েস ঋতুর দিকে তেড়ে যেতেই যাবে, তখনই মীরা তার সর্বশক্তি দিয়ে উঠে শিকল টানলে পুরো শিকল উঠে আসে। আর মীরা সেই শিকল দিয়ে রয়েসের গলা চেপে ধরে ঋতুকে বলে তাড়াতাড়ি উপরে গিয়ে পুলিশকে কল দাও। ঋতু যেতে গিয়েও কি যেন ভেবে জিজ্ঞেস করে নম্বর কত। মীরা বলে 100-তে কল দাও। ঋতু দৌড়ে যেতে গেলেই রয়েস ঋতুর মাথা নিশানা করে হাতের বন্দুক ছুড়ে মারে, আর ঋতু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। রয়েস তার সর্বশক্তি দিয়ে শিকল ধরে মীরাকে টেবিল থেকে নামিয়ে পেছনে ধরে মীরাকে মারার চেষ্টা করে। আর মীরা বুদ্ধি করে উল্টা ঘুরে নিজের সর্বশক্তি দিয়ে শিকল দিয়ে রয়েসের গলা জোরে চাপ দেয়। রয়েস ব্যথা সহ্য করতে না পেরে শিকল টেনে মীরাকে উঠাতে গেলেই মীরা পিলারে ভর দিয়ে মেঝেতে লাফিয়ে পড়ে শিকল চেপে ধরে। রয়েস এক হাত দিয়ে কোনো মতে শিকল ধরে আর অপর হাত দিয়ে মীরাকে জোরে জোরে মারতে থাকে। মীরা হাজার ব্যথা সহ্য করেও শিকল শক্ত করে ধরে থাকে। সুযোগ বুঝে রয়েস শিকলের মাছ থেকে মাথা বের করে সরে যায়। মীরা শিকল ধরে রয়েসকে জোরে বাড়ি মারতে গেলেই রয়েস উল্টা তার চুল টেনে ধরে টেবিলের জোরে বাড়ি মারতে থাকে। চিৎকার চেঁচামেচিতে ঋতুর হুঁশ ফিরলে সে হাতটাতেই বন্দুক পেয়ে যায়। তারপর বন্দুক টেনে উঠে দাঁড়িয়ে থাকে। পেছনে ঋতুকে এভাবে দাঁড়ানো দেখে রয়েস আবারও ভালো মানুষের নাটক করে বলে কি করছো তুমি। ঋতু হতবাক হয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করে এখানে কি হচ্ছে। মীরা বলে ঋতু ওকে গুলি করে মেরে ফেলো। ঋতুকে ভূগোল পড়াতে সাইকো রয়েস বলে এই মেয়ে একটা সাইকো, ও আসলে আমাদেরকে এবং আমাদের বাচ্চাকে মারতে এসেছে। এতগুলো বছর ধরে বাচ্চার ইমোশন দেখিয়ে রয়েস ঋতুকে বোকা বানিয়ে আসছে। রোজ সে সকালে যে বাচ্চাদেরকে স্কুলের জন্য বিদায় জানায় তাদের তো সে আসলে কখনো দেখেইনি। ঋতুর মনে পড়ে যায় যে মীরা তাকে বলেছিল ঋতুর আসলে কোনো সন্তানই নেই, অর্থাৎ এতদিন সে শুধু কল্পনাই করত। বাচ্চাদের রুমে নিয়ে যাওয়ায় ঋতু বলেছিল তুমি কখনো বাচ্চাদের রুম এত পরিষ্কার দেখেছো। সব সত্য জেনে ঋতু কান্না করতে থাকে, আর সে যেন সব ভুলে না যায় তাই মীরার বলা সব কথা নোটে লিখে রাখে। কিন্তু সকাল হতেই রয়েস সব নোট নিয়ে ঋতুর এই মেমোরিও মুছে দেয়। ঋতু মীরার দিকে বন্দুক তাক করলেও হঠাৎ রয়েসের দিকে বন্দুক তাক করে বলে আমার কোনো বাচ্চা নেই, বলেই গুলি করে দেয়। রয়েস তবুও উঠতে গেলে রিমা এসে একটা চেয়ার দিয়ে তাকে জোরে বাড়ি মেরে বলে ব্যাস এতটুকু সাহসী দরকার ছিল। বাইরে ডেভিড তার টিম নিয়ে এসে বন্দুক তাক করে ভিতরে ঢুকতেই যাবে, তখনই ঋতু, রিমা আর মীরা রক্তাক্ত অবস্থায় বের হয়ে আসে। সবাইকে থানায় নিয়ে আসা হলে মীরা বলে আমি যখন প্রথমবার রয়েসের ফার্ম হাউসে যাই তখনই আমার মনে সন্দেহ জাগে। ঋতু যে রুমে থাকতো তা জানালার বাইরের ওই
বাগান বিলাস দেখে সন্দেহটা তীব্র হয়। ঋতুর পেইন্টিং আর নিখোঁজ হওয়া প্রত্যেক মেয়ের সাথে সেই পেইন্টিং গুলোর মিলে যাওয়ার বিষয়টা আমার আরো খটকা লাগে। রয়েসের ব্যবহারও কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছিল। আমি যখন সেই রাতে স্যারকে কল করে ফার্ম হাউসের বিষয়ে বলতেই যাব, তখন এই ঘরের বাইরে গাড়ির হর্ন শুনে বাইরে বের হই। মনে হচ্ছিল ঋতুই হবে। গেটে তাকিয়ে ঋতুকে দেখে তার কাছে যাই। তবে আমাদের বেঁচে ফেরাটা শুধুমাত্র ঋতুর জন্যই সম্ভব হয়েছে। ঋতুর এত সমস্যা সত্ত্বেও নিজেই এই রহস্যের সমাধান করেছে। ডেভিড মীরার কাছে ক্ষমা চেয়ে বলে এসব আমারই বোঝা উচিত ছিল, কিন্তু কেন যেন রয়েসকে কখনোই সন্দেহ হয়নি। আসলে আমরা তো এই কেস সলভের জন্য ঋতুর স্মৃতি আর হ্যালোসিনেশনের উপরে নির্ভর করছিলাম, অন্য কোনো অ্যাঙ্গেল ভেবেই দেখিনি। কারণ রয়েস খুব ভালো ডক্টর আর স্বামী হওয়ার নাটকটা ভালোভাবেই করছিল। আমার ধারণা মতে ঋতুর ভয়ানক সেই অ্যাক্সিডেন্ট তখনই হয় যখন ঋতু এই সাইকো থেকে পালানোর চেষ্টা করে। রয়েসের বেসমেন্টে গুম হয়ে যাওয়া 13টা মেয়ের জিনিসপত্র পাওয়া গেছে। এই 13 জনের মধ্য থেকে শুধুমাত্র ঋতুই এখনো বেঁচে আছে, মানে রয়েস বাঁচিয়ে রেখেছে। আর এমনটা হয়তো এই জন্য হয়েছে কারণ রয়েস তোমার স্মৃতি হারানোর সুবিধা নিচ্ছিল আর তোমাকে ব্যবহার করে নিশ্চিন্তে মেয়েদেরকে গুম করছিল। সব সত্য জানতে পেরে ঋতু নীরবে কান্না করতে থাকে। মীরা বলে ওই শয়তানটা কোনোভাবে বুঝে গিয়েছিল তোমাকে পানিতে ডুবিয়ে ট্রমা দিলেই তুমি সব ভুলে যাবে, আর তুমি নিশ্চয়ই ওই ফার্ম হাউসে অনেকদিন যাবৎ ছিলে, এই জন্য তুমি বারবার ভোগন বিলাসের ছবি আঁকতে। ডেভিড বলে রয়েস তোমার আশেপাশে একটা নকল দুনিয়া বানিয়ে রেখেছিল, আর বাকি সবাই যেমন রিমা, বিজু, ডক্টর ফিলিপ, মানু সবাইকে সেই মিথ্যাকে বিশ্বাস করিয়ে রেখেছিল। আর গতকাল ওই ফার্ম হাউসে আমাদের যাওয়ার কারণটা জানো? তদন্ত করতে গিয়ে জানতে পারি তোমার আসল নাম ঋতু না, বরং তোমার আসল নাম এস্থার এনিনান। নিজের আসল পরিচয় জানতে পেরে ঋতু হাউমাউ করে কান্না করতে থাকে। একটা মানুষ কতটা নিকৃষ্ট না হলে এমন কাজ করতে পারে? রয়েস ঋতুর পুরো জীবনটাই তার থেকে কেড়ে নিয়েছে আর তাকে মিথ্যা এক সংসারের নামে নরকে রেখে দিয়েছিল। ঋতুর দুর্বলতাকে কাজে লাগিয়ে রয়েস এতগুলো বছর তাকে বন্দী করে রেখেছিল, আর ঋতু নিজেও এসব জানতে পারেনি। ডেভিড কেস সলভ করে ফিরে যাওয়ার পথে ভাবতে থাকে রয়েসকে কেউ কখনোই সন্দেহ কেন করেনি। কারণ শয়তানের সবচেয়ে বড় ধোঁকা এটাই যে সে সবাইকে বিশ্বাস করায় যে আসলে শয়তানের কোনো অস্তিত্বই নেই। ঋতু জেলে রয়েসের সাথে দেখা করতে আসে। ঋতুকে নতুন এই রূপে দেখে শয়তান রয়েস উল্টা হেসে বলে স্বাগতম তোমাকে এস্থার এনিনেন। ঋতু এই শয়তানের চোখে চোখ রেখে বলে বাকি জীবন এই নরকেই তুই এভাবে পচে গুলে মরবি। তবে এই সাইকোর চোখে বিন্দুমাত্র অপরাধবোধ দেখা যায় না, কারণ এইসব মানুষ কোনোদিনই শুধরায় না, শুধু রূপ বদলায়। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।